আরে আপনি! পাশাপাশি দাঁড়িয়ে আছে সেদিনের সেই ছাতা ধরা ছেলেটা। ত্রিবু বেশ অবাক। এভাবে যে তার ধারণা সঠিক হয়ে যাবে তা সে ভাবতেই পারেনি। ছেলেটা একগালে রহস্যময় হাসি দিল। তাতে ত্রিবুর মনে হলো ছেলেটা যেন জানত তাদের আবার হঠাৎ বৃষ্টিতে দেখা হবে। অবশ্য সেদিন তো ছেলেটা বলেছিলই হঠাৎ বৃষ্টিতে আবার দেখা হবে। ত্রিবুকে আরেক দফা অবাক করে ছেলেটা বলে উঠল, কেমন আছেন মিস ত্রিবু? ত্রিবু চোখ দুটো রসগোল্লা করে ছেলেটার দিকে তাকালো। সে কি করে তার নাম জানল? আমতা আমতা করে জিজ্ঞেস করল, আপনি আমার নাম জানলেন কিভাবে? ছেলেটা আবারও রহস্যময় হাসি দিল। ত্রিবুর এখন এই হাসির কারণ খুঁজতে খুঁজতে পাগল হওয়ার জোগাড়। সে কিছুতেই কোন হিসাব মিলাতে পারছে না। সে তো সেদিন ছেলেটাকে তার নাম বলেনি। তাহলে জানল কি করে? ত্রিবু আরো কিছু ভাবার আগে ছেলেটা বলে উঠল, বললেন না কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার জ্বর কি কমছে? না। ত্রিবুর আজ অবাক হওয়ার দিন। একটার পর একটা আশ্চর্যজনক প্রশ্ন করে যাচ্ছে ছেলেটা, যা ছেলেটার জানার কথা নয়। ছেলেটা মুচকি হেসে বলল, ছোট মাথাটা এত প্রেসার দিয়েন না। অসুস্থ শরীরে আরো অসুস্থ হয়ে যাবেন। আপনি যেরকম প্রশ্ন করছেন তাতে তো একের পর এক না চাইতেও অবাক হতে হচ্ছে। এতটা অবাকের কিছু হয়নি। সেদিন বৃষ্টিতে যেই পরিমাণে ভিজেছিলেন তাতে জ্বর আসাটাই স্বাভাবিক। তাই আমি জিজ্ঞেস করেছি আপনার জ্বর কমছে কিনা। ওহ আচ্ছা, কিন্তু আমার নাম জানলেন কি করে? ছেলেটা একগালে হেসে একটা চোখ মেরে দুষ্টামির সুরে বলল, এটা সিক্রেট। বলা যাবে না। ছেলেটার কথা বলার ভঙ্গি ও চোখ মারতে দেখে ত্রিবু ফিক করে হেসে উঠল। হালকা আবছা আলোয় ত্রিবুর হাসির ঝংকার দূরে না গেলেও ছেলেটার কানে এসে বাড়ি খেল। এক ধ্যানে ত্রিবুর মুখের দিকে তাকিয়ে রইল। ত্রিবু হাসতে হাসতে ছেলেটার দিকে তাকিয়ে ইতস্ততভাবে চুপ হয়ে গেল। ছেলেটা কিরকম মুগ্ধ চোখে ওর দিকে তাকিয়ে আছে। ত্রিবু চোখ নামিয়ে নিলেও ছেলেটা অপলক চোখে তাকিয়ে নিচু স্বর করে বলল, আপনার হাসিটা মাশা আল্লাহ খুব সুন্দর। ত্রিবু চমকে তাকালো। এই প্রথম কেউ তার প্রশংসা করল। সবার কাছে তো অবহেলার পাত্রী হয়। চোখ দুটো তার ছলছল করে উঠল। হিমেলের সাথে 7 মাস সম্পর্কেও সে কখনো ত্রিবুর কোন কিছুর প্রশংসা করেনি। ত্রিবুকে চুপ করে থাকতে দেখে ছেলেটা বলল, আমি সত্যি বলছি, আপনার হাসিটা খুব সুন্দর। চেহারাটা তো ভীষণ মায়াবী। আমার কাছে মনে হচ্ছে একটা মায়াবতী আমার সামনে দাঁড়িয়ে আছে। ত্রিবু তাচ্ছিল্যের হাসি হাসল। ওর হাসি দেখে ছেলেটা জোর গলায় বলল, আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করেননি। না করাটাই স্বাভাবিক। পাম দিচ্ছেন? ত্রিবু চোখে চোখ রেখে কথাটা বলল। ছেলেটা মুচকি হাসল। ত্রিবু একটা জিনিস খেয়াল করল ছেলেটার। কথায় কথায় হাসার অভ্যাস। আসার পর থেকে হেসেই যাচ্ছে। হাসলে তাকে খারাপ লাগে না, বরং স্নিগ্ধতা ছড়িয়ে পড়ে, যা ত্রিবুর দেখতে বেশ লাগে। ত্রিবুকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে গলা খাকরি দিয়ে বলল, জানেন মিস পৃথিবীতে অনেক প্রকার স্বর্ণ আছে। 18 ক্যারেট, 20 ক্যারেট, 22 ক্যারেট, 24 ক্যারেট ইত্যাদি। দুবাই স্বর্ণ, সৌদি আরাবিয়ান, সিঙ্গাপুরের, বাংলাদেশের আরও বিভিন্ন দেশের। এই স্বর্ণ কিন্তু সবাই চিনতে পারে না। হয়তো চিনতে পারবে এটা স্বর্ণের বস্তু। কিন্তু কোন দেশের কোন ক্যারেটের স্বর্ণ তা একমাত্র স্বর্ণকার চিনে ভালো করে। এর মধ্যে 24 ক্যারেট হলো খাঁটি স্বর্ণ, যার খ্যাতি সারা বিশ্বজুড়ে রয়েছে। এগুলো কিন্তু অনেক দামি। ত্রিবু কপাল কুঁচকে ছেলেটার দিকে তাকালো। এই ছেলে স্বর্ণের প্যাচাল শুরু করছে কেন? মনের মাঝে থাকা প্রশ্নটা মুখে করেই ফেলল। এসব কথা আমাকে শোনাচ্ছেন কেন? ছেলেটা আবারও একই ভঙ্গিতে হাসল। উফ, আবারও সেই হাসি। ছেলেটা কি বুঝতে পারছে না তার হাসিটা ত্রিবুকে ঘুরে ফেলে দিচ্ছে? ত্রিবু চোখ সরিয়ে নিল। ছেলেটা শান্ত গলায় বলল, আপনি হলেন সেই 24 ক্যারেটের খাঁটি স্বর্ণ। আপনাকে সবাই চিনতে পারবে না। শুধুমাত্র স্বর্ণকার ছাড়া। নিজেকে তাই মূল্যহীন ভেবেন না। অবশ্য ওই স্বর্ণকারটা আমাকেও বলতে পারেন। আমি আপনাকে চিনতে পেরেছি। ত্রিবু বিস্মিত চোখে তার দিকে আবারও তাকালো। ছেলেটা বলছেটা কি? তার তো সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। সে আবার এত দামি কবে হলো? ত্রিবু কিছু বলার আগে ছেলেটা জিজ্ঞেস করল, তা দিনকাল কেমন যাচ্ছে মিস ত্রিবু? যাচ্ছে ঠেলে ধাক্কিয়ে কোনো রকম। এর মধ্যে ওই ছেলেটা কি আবারও কোন ঝামেলা করেছে? কোন ছেলে? ওই যে যার সাথে আপনার 7 মাসের সম্পর্ক ছিল। ছেলেটার কথা শেষ হতেই পুরনো স্মৃতি আবারও হানা দিল চোখের পাতায়। ভেতর থেকে হেঁচকি তুলে কান্না আসতে নিলে ঠোঁট কামড়ে সংবরণ করে নিল। হঠাৎ ছেলেটার দৃষ্টি ত্রিবুর কপালে গেল। সেখানে ক্রোশচিহ্নের মতো দুটো ছোট ওয়ান টাইম ব্যান্ডেজ। ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল, আপনার কপালে কি হয়েছে? ত্রিবু চট জলদি কপালে হাত দিয়ে আমতা আমতা করে বলল,
তেমন কিছু নয়, দরজার সাথে লেগে ফেটে গেছে। ত্রিবু জানে সে মিথ্যে বলছে, তাই বারবার তার ঠোঁট দুটো কেঁপে উঠছিল। চোখ তুলে ছেলেটার দিকে তাকাতেই দেখল ছেলেটা সন্দেহের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ওর কথা যে সে বিশ্বাস করেনি তা দৃষ্টি দেখে বোঝা যাচ্ছে। বড় করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ছেলেটা বলল, আমি মিথ্য এটা শুনতে চাইনি, সত্যিটা বলুন। ত্রিবু কিছুটা চমকে উঠলেও ছেলেটাকে বুঝতে দিল না। মিথ্যে বলে লাভ হবে না বলে বড় করে একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে প্রথম থেকে সবটা বলে দিল। হিমেলের কথা, তার ফুপুর বলা কথা, সাথে চুলের মুঠি ধরে থাপ্পড় দিয়ে যে দরজার সাথে লেগে কপাল ফেটে গেছে তাও বাদ রাখল না। সব শুনে ছেলেটার চোখ দুটো দপ করে জ্বলে উঠল। রাগে তার কপালের রগ ফুলে উঠেছে। শক্ত গলায় বলল, আপনি কেন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করেন না? এখন নিশ্চয়ই বলবেন ওরা আপনাদের গ্রাম থেকে বের করে দিবে তাই। আসলে আপনি চুপ করে থাকেন বলেই ওরা এমন করতে সাহস পায়। আপনি যদি প্রতিবাদী হন তাহলে সেই শাস্তিটা পাবে না। দুর্বলদের ওপর সবলরা সবসময় অত্যাচার করে। আপনি নিজেকে তাদের কাছে দুর্বলভাবে প্রকাশ করছেন, যাতে তারা আপনার সাথে অত্যাচার করতে পারছে, আপনার ওপর দোষ চাপিয়ে দিতে পারছে। আর কত ফুটবল থাকবেন বলুন তো? এবার প্রতিবাদী হন, নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করুন। আপনি প্রতিবাদ করলে কেউ আপনার ক্ষতি করতেও দুইবার ভাববে। ত্রিবু মুগ্ধ চোখে ছেলেটার দিকে তাকালো। আচ্ছা, ছেলেটার মধ্যে কি জাদু আছে? প্রতিটা কথায় ত্রিবু মনের ভেতর জোর পায়, বেঁচে থাকার ইচ্ছে খুঁজে পায়, নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারে। অন্য একটা ত্রিবুর অস্তিত্ব জানান দেয়, যে প্রতিবাদী, নিজেকে মূল্যবান, নিজের পায়ে প্রতিষ্ঠিত করা ত্রিবু। ছেলেটা কিছু সময় থেমে আবারও বলল, হ্যাঁ, আপনি কালো। আল্লাহ আপনাকে কালো বানিয়েছে, এতে তো আপনার দোষ নেই। আল্লাহ আপনাকে ভালোবাসে বলেই এই রং দিয়েছে। এই রং নিয়ে আপনি কেন হীনমন্যতায় ভুগবেন? আপনার কি মনে হয় না হীনমন্যতায় ভুগে আপনি আল্লাহর সৃষ্টিকে অপমান করছেন? আল্লাহর সৃষ্টিকে অপমান করার কোন অধিকার আমাদের নেই। তাই দয়া করে নিজের গায়ের রং নিয়ে হীনমন্যতায় ভুগা বন্ধ করুন। বরঞ্চ এটাকে পজিটিভ দিকে দেখুন। গায়ের রং নিয়ে কেউ কোন কথা বললে আপনি তা আমলে নিবেন না। নিজেকে আপনি ছোট করে দেখেন বলেই অন্যরা আপনাকে ছোট করার প্রন্থা পায়। আপনি যদি নিজেকে বড় করে দেখেন তাহলে কারোর সাধ্য নেই আপনাকে ছোট করার। অন্যের কথাও তখন গায়ে লাগবে না। আরেকটা কথা, নিজেকে একটা শক্তিশালী রূপে আবিষ্কার করুন। প্রতিবাদী হন, নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করুন। এতে আপনার প্রতিপক্ষ ভড়কে যাবে, আপনাকে কাবু করতে পারবে না। বিপদকে মোকাবিলা করতে শিখুন মিস ত্রিবু। নিজেকে এমন স্থানে প্রতিষ্ঠিত করুন যাতে অন্যরা আপনাকে আদর্শ বানাতে পারে। আপনাকে দেখে কেউ তার গায়ের কালো রং নিয়ে হীনমন্যতায় না ভুগে, আপনাকে গুণ দিয়ে বিবেচনা করে। সমাজকে আঙুল দিয়ে দেখিয়ে দিনরূপে নয় গুণে স্বয়ং সম্পূর্ণ হয়ে উপরের ধাপে উঠতে হয়। ত্রিবু নিষ্পলকে ছেলেটার দিকে তাকিয়ে রইল। কই এমন করে তো সে কখনো ভাবেনি। আজ ছেলেটা ওকে নতুন করে ভাবাতে শিখালো। মনে মনে ত্রিবু শক্ত একটা পণ করল। সেটা হলো চোখে আঙুল দিয়ে সে সমাজকে দেখিয়ে দিবে রূপে নয় গুণেই সব। ছেলেটা ত্রিবুকে বলল, অনেক কিছু বললাম, এগুলো নিয়ে একটু ভাববেন। আমার বিশ্বাস আপনি চেষ্টা করলে অবশ্যই নিজের যোগ্যতায় উপরে উঠতে পারবেন। সন্ধ্যা হয়ে আসছে, চলুন আপনাকে পৌঁছিয়ে দেই। এই সন্ধ্যায় আপনাকে একা ছাড়া আমার ঠিক হবে না। ত্রিবু কোন কথা বলল না। সে ছেলেটার প্রতিটা কথা ভাবছে। আসলে কথাগুলো তাকে ভাবাচ্ছে। তার ভেতরের মরীচিকা পড়া বিবেকটাকে নাড়িয়ে দিয়েছে। বৃষ্টির বেগ কমে গেছে অনেক আগে। ঝিরিঝিরি বৃষ্টির সাথে হালকা ঠান্ডা বাতাস। দুজনে নিঃশব্দে বাড়ির পথ ধরল। অন্ধকার হয়ে আসছে, আবছা আলোতে পথ চলতে খুব বেশি সমস্যা হচ্ছে না। বাড়ির কিছুটা সামনে এসে সেদিনের মতো ত্রিবু ছেলেটার দিকে ছাতাটা বাড়িয়ে দিল। ছেলেটা কোন কথা না বলে ছাতাটা নিয়ে বলল, আসছি। ত্রিবুকে কিছু বলতে দিল না। সে চায় ত্রিবু তার কথাগুলো ভাবুক, ভেবে সিদ্ধান্ত নিক, যাতে ভবিষ্যতে কেউ তাকে হেনস্থা না করতে পারে। সে একাই নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারে। ত্রিবু ভাবতে ভাবতে বাড়ির সামনে চলে এলো। যখন ধ্যান ভাঙল তার মনে হলো ভেতরের সত্তাটাকে জাগিয়ে দেওয়ার জন্য ছেলেটাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। তখনই সে চট জলদি পিছু ঘুরল। আজও তাকে অবাক হতে হলো, কারণ আজও পিছনে কেউ নেই। এত দ্রুত সে গেল কি করে? এই মারিয়া দাঁড়া। পেছনে থেকে কারো ডাক পেতেই দ্রুত পেছনে ঘুরল মারিয়া। তার বেস্ট ফ্রেন্ড মুনকে দেখে থমকে দাঁড়ালো। কতদিন পর দেখা। মুন দৌড়ে এসে মারিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ল। মারিয়াকে ছেড়ে অভিমানী ভঙ্গিতে বলল, তোর খবর কি বলতো? মারিয়া দীর্ঘ শ্বাস ছেড়ে বলল,
আর খবর? কেন, কি হয়েছে? দুজন কলেজের ভেতরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বলল। তোকে তো গতকাল কলে সব বললাম। আম্মু আব্বু অনেক টেনশনে আছে। আম্মু তো আমাকে মামাবাড়ি পাঠানোর জন্য রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছে। দেখ মারিয়া, আমি একটা কথা বলি। কিছু মনে করিস না। এত ভনিতা না করে বলে ফেল। তুই বরং আঙ্কেল আন্টির কথা শুনে মাসখানিক ঢাকায় থেকে আয়। এতে তোর মঙ্গল। মারিয়া হাঁটা থামিয়ে কপট রাগী গলায় বলল। তুইও শুরু করলি। রাগ করিস না, আমি আমার অপনিয়ন দিলাম। প্লিজ মুন, থামো তুই। দয়া করে ফালতু বকবকানি থামা। আমার এসব আর ভালো লাগছে না। আমি মোটেও ভীতু নই। আমিও দেখতে চাই হিমেল কি করতে পারে। আমাকে চিনে না, ও যদি শের হয় আমিও সোয়া শের। জেদ করিস না, এতে হিতের বিপরীত হতে পারে। হিমেল কেমন ছেলে তা নিশ্চয়ই তোকে বলতে হবে না। যে ছেলে দিনে দুপুরে তোর বাবা মায়ের সামনে তোর গলা টিপে ধরতে পারে সে খুনও করতে পারবে। তোকে এখন হেয়ালি করলে চলবে না। সাবধানে থাকতে হবে। সাবধানের মাইন নেই। ওকে পুলিশে ধরিয়ে দেওয়ায় ও আরো বেশি রেগে আছে। রাগের বর্ষবর্তী হয়ে যেকোনো কিছু করতে দ্বিধা করবে না। অনেক বলেছিস। এবার দ্রুত ক্লাসে চল। তুই বিষয়টাকে তুচ্ছ করে দেখে হেয়ালি করছিস মারিয়া। বিপদ কিন্তু বলে কয় আসে না। আমার কিন্তু ভীষণ ভয় করছে তোর জন্য। কিন্তু আমার করছে না। ভবিষ্যতে কি হবে তার জন্য চিন্তা করে বর্তমান নষ্ট করার কোন মানে হয় না। অনেক কথা হয়েছে। এবার জলদি পা চালা। ক্লাস করতে যেতে হবে। যা ভালো বুঝিস কর, তবে সাবধানে থাকিস। যথা আজ্ঞা মহারানী। দুই বান্ধবী আরও টুকটাক কথা বলতে বলতে ক্লাসের দিকে ছুটল। আসলে সত্যিই মারিয়া বিষয়টাকে আমলে নিচ্ছে না। এতে তার বিপদ হবে না তো? ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা, ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা, ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা। অন্যদিকে হিমেল 2 দিন ধরে নিজেকে রুম বন্দি করে রেখেছে। প্রয়োজন ছাড়া খুব বেশি একটা বের হয় না। ছেলের হঠাৎ এরকম আচরণে তার বাবা মা দুজনেই অবাক। প্রতিদিনের মতো আজও তার মা রুমকি বেগম দরজায় খাবার নিয়ে দাঁড়িয়ে আছেন। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। তবু তার ছেলে রুম থেকে বেরিয়ে খাবার খেতে আসেনি। এক নাগাড়ে দরজায় করাঘাত করে সে হিমেলকে ডাকছে। হিমেল, এই হিমেল, সোনা বাবা আমার, দরজাটা খোল। আর কত নিজেকে এরকম ঘরবন্দি করে রাখবি? আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। হিমেলের কপাল কুঁচকে এলো বিরক্তিতে। সবেমাত্র একটা সিগারেট ধরিয়ে দুটো টান মেরেছে। এর মধ্যে এত ডাকাডাকি তার সহ্য হচ্ছে না। বিরক্তিতে চেঁচিয়ে বলল। ডাকাডাকি করো না তো, আমাকে আমার মতো থাকতে দাও। কোন ডিস্টার্ব করবা না। সে কি কথা বাবা? খাবার খাবি না? খাবার না খেলে তো অসুস্থ হয়ে যাবি। উফ মা, তুমি কি যাবা এখান থেকে? অসহ্যকর, কানের সামনে প্যান প্যান করতেই থাকে। আমি কিছু বললেই প্যান প্যান হয়ে যায়। যা, আর কিচ্ছু বলবো না আমি। তোর যা খুশি তাই কর। আমার কথা তো শুনবি না। আসুক তোর বাপ আজ, তার কাছে সব বলবো আমি। হিমেল কপাল ডলে নিজের রাগটা একটু দমন করে নিল। তারপর বিরক্তি মাখা কণ্ঠে বলল। তুমি কি দরজার সামনে থেকে সরবা? বেশি ডিস্টার্ব করলে বাড়ি থেকে কিন্তু বের হয়ে যাব। ছেলের বিরক্তি কণ্ঠের হুমকি শুনে রুমকি বেগম কিছুটা দমে গেল। ছেলেটার যা রাগ তাতে বাসা থেকে বের হয়েও যেতে পারে। তাই তিনি আর ডাকলেন না। ছোটবেলা থেকে শাসনের অভাবে ছেলেটা চরম বেয়াদব হয়ে গেছে। সবাই মাথায় তুলে নেচেছে। আদরের ছেলেকে শাসন করেনি। আর সব সময় বলেছে ছোট মানুষ এখনই তো এমনটা করবে। যার দরুন আজ এই অবস্থা। একটা বাচ্চার মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা শুরু হয় পরিবার থেকে। যদি পরিবার তাকে শিক্ষা দিতে না পারে তাহলে সে কি করে ভালো মানুষ হবে? বাচ্চাকে আদরের সময় আদর, শাসনের সময় শাসন করতে হয়। কোন কাজ অতিরিক্ত ভালো নয়। অতিরিক্ত আদরে যেমন সন্তান বিগড়ে যায়, তেমনি অতিরিক্ত শাসনেও সন্তান বিপথে চলে যায়। বাচ্চাকে ছোট থেকেই ঠিক ভুলের পার্থক্য শিখাতে হয়। উপযুক্ত মানুষ গড়ার হাতেখড়ি পরিবার থেকে দিতে হয়। ছোট বাচ্চারা সাদা কাগজের মতো হয়। তাদেরকে যেভাবে আঁকবেন সেভাবেই গড়ে উঠবে। এখন আপনার সন্তানকে আপনি ভালো পথে পরিচালনা করবেন নাকি খারাপ পথে তা আপনার ওপর নির্ভর করে। ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা, ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা, ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা। গত কয়েকদিন ধরে ত্রিবু পুরনো বাস স্টপেজ দাঁড়িয়ে থাকে। যদি ছেলেটার দেখা পায়, যদিও ছেলেটাকে তার বেশ রহস্যময় মনে হচ্ছে, তবুও তাকে এক নজর দেখার জন্য এখানে দাঁড়িয়ে থাকে। তাছাড়া ছেলেটাকে তো একটা ধন্যবাদ দিতেই হবে। তাকে নতুন করে বাঁচতে শেখার আশা যে সে জুগিয়েছে। বাসে করেই কলেজ যায় সে। একটু আগেও একটা বাস চলে গেল। কিন্তু ত্রিবু উঠল না। হঠাৎ কাঁধে কারোর স্পর্শ পেয়ে চমকে পেছনে ঘুরল ত্রিবু। তাকিয়ে দেখে টিকিট কাউন্টারের জামাল চাচা। তিনি বিস্মিত ভঙ্গিতে বলল।
তুমি প্রতিদিন কার অপেক্ষা করো ত্রিবু? আমি বেশ কয়েকদিন ধইরা খেয়াল করছি তুমি এখানে দাঁড়াইয়া কারো প্রতীক্ষায় প্রহর গুনো। ত্রিবু মলিন হেসে বলল, একজন উত্তম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের অপেক্ষা করি চাচা। সে আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। সব বাধা পেরিয়ে লক্ষ্যে পৌঁছানোর রাস্তা দেখিয়েছে। তাকে ধন্যবাদ দেওয়ার উদ্দেশ্য এখানে দাঁড়িয়ে থাকি। যদি এক পলক তার সাথে দেখা হয় তাহলে তাকে ধন্যবাদ জানাবো। জামাল চাচা ত্রিবুর কোন কথা বুঝল না। নীরস চোখে তাকিয়ে রইল। তা বুঝতে পেরে ত্রিবু মুচকি হেসে তার কুশলাদি জিজ্ঞেস করল। কুশলাদি জিজ্ঞেস করা শেষ হতেই সে বলল, চাচা, একটু পানি হবে? বড্ড তেষ্টা পেয়েছে। টিকিট কাউন্টারে লও চলো। ত্রিবু জামাল চাচার সাথে কাউন্টারে গেল। ত্রিবুকে একটা টুলে বসতে দিয়ে জামাল মিয়া পানি আনতে গেলেন। ছোট একটা কাউন্টার, জানলার পাশে একটা পুরনো রংচটা টেবিল পাতা, সাথে বিবর্ণ চেয়ার। টেবিলের কোণার দিকে অনেকগুলো পত্রিকা জমে আছে। পাশে এক পাতা টিকিট। জামাল মিয়ার অবসর কাটে পত্রিকা পড়ে। কিছু সময় পর জামাল চাচা পানি নিয়ে এলেন। পানি এনে ত্রিবুর হাতে দিতেই ত্রিবু ঢকঢক করে পুরো গ্লাসের পানি শেষ করে জামাল চাচার হাতে দিয়ে বলল, ধন্যবাদ চাচা, আজ উঠি। নিশ্চয়ই। ত্রিবু কিছুটা তড়িঘড়ি করে উঠতে গিয়ে টেবিলের পায়ার সাথে বাড়ি খেল। দুই হাতে টেবিলের কোণাটা আঁকড়ে ধরতে গেলে পত্রিকাগুলো সব নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেল। জামাল চাচা দ্রুত এসে ত্রিবুকে উঠিয়ে কিছুটা শাসনের সুরে বলল, দেইখা চলবা না, পাইলা তো ব্যথা। না চাচা ঠিক আছে। ত্রিবু বেশি একটা ব্যথা পায়নি। শুধু ডান পায়ের বুড়ো আঙুল কিছুটা জ্বালা করছে। দ্রুত বসে পত্রিকাগুলো উঠাতে উঠাতে বলল, সবগুলো এলোমেলো করে দিলাম চাচা। আমি সত্যি দুঃখিত। আরে ধুর মাইয়া, তুমি যে ব্যথা পাও নাই তাই অনেক বেশি। ত্রিবু মুগ্ধ নয়নে জামাল মিয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। তারপর পত্রিকাগুলো ভাঁজ করতে লাগল। কিছু পত্রিকা মেলে পড়ে আছে। সেগুলো ভাঁজ করতে গিয়ে হঠাৎ একটা পত্রিকার কোণার দিকে চোখ যায়। 2 সপ্তাহ আগের পত্রিকা। সেখানে হাস্যোজ্জ্বল একটা ছেলের ছোট ছবি দিয়ে কিছু একটা লিখা। কিন্তু নিচের হেডলাইনের থেকে কোণার দিকটা তেছড়াভাবে ছেঁড়া। যার দরুন কি লেখা আছে তা পড়া সম্ভব নয়। ত্রিবু ভ্রু কুঁচকে ছেলেটার দিকে ভালো করে তাকাতেই আটকে উঠল। আরে এটাই তো সেই মাথায় ছাতা ধরা ছেলেটা, যার কাছে সে ঋণী। ধন্যবাদ দেওয়ার জন্য হন্যি হয়ে খুঁজছে। কিন্তু তার ছবি পেপারে ছাপিয়েছে কেন? ছবির নিচে থাকা লেখাটা না পড়তে পেরে ত্রিবু কপাল কুঁচকে জিজ্ঞাসু ভঙ্গিতে জামাল চাচাকে বলল, চাচা, এই ছেলেটা? পুরো কথা শেষ হওয়ার আগে জামাল চাচা চশমা মুছে পুনরায় চোখে দিয়ে বলল, কোন ছেলেটা? এই যে সাদা শার্ট পরিহিত ছেলেটা। ওর ছবি নিউজ পেপারে ছাপিয়েছে কেন? তুমি পড়ে দেখো। কিভাবে পড়ব? হেডলাইন থেকে তো নিচের অংশটা ছেঁড়া। দেখি তো কোন ছেলে। এই যে নিন। জামাল মিয়া পত্রিকাটা হাতে নিয়ে দরজার সামনে এসে আলোতে মেলে ধরলেন। তিনি পত্রিকা পড়ার সময় ছোট থেকে ছোট বিষয়ও মনোযোগ সহকারে খুঁটেনাটে পড়েন। ছোটবেলায় সবসময় স্মৃতিশক্তির খেলায় ফার্স্ট হতেন। যার ফলে মধ্য বয়সে এসেও তার স্মৃতিশক্তি ভালো আছে। ছোটখাটো বিষয়ও স্পষ্ট মনে রাখতে পারেন। ছেলেটাকে ভালো করে দেখে বলল, ও হেই ছেলের কথা বলছো? ত্রিবু দ্রুত পায়ে তার পাশে এসে দাঁড়ালো। তার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় টিপটিপ করছে। চাচার পাশে দাঁড়িয়ে ভয়ার্ত গলায় বলল, হ্যাঁ চাচা, এই ছেলেই। এটা তো আমাদের পাশের গ্রামের ছেলে। তুমি ওর ঘটনা জানো না? ত্রিবু কাপা কাপা কণ্ঠে বলল, কি ঘটনা চাচা? এই ছেলে তো গত প্রায় 1.5 সপ্তাহ আগে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। চাচার কথা শুনে ত্রিবুর মাথা চক্কর মেরে উঠল। পড়ে যাওয়ার আগে দরজা আঁকড়ে ধরে থম মেরে দাঁড়িয়ে রইল। এটা কি করে সম্ভব? একটা মৃত ব্যক্তির সাথে সে 2 দিন কথা বলেছে। আসলেই কি পৃথিবীতে প্যারানর্মাল বলতে কোন শব্দ আছে? হ্যাঁ আছে। কিন্তু ত্রিবু এটা মানতে নারাজ যে সে একজন মৃত মানুষের সাক্ষাৎ পেয়েছে। আসলেই কি ত্রিবু কোন অশরীরীকে দেখেছে? সেটাই এখন দেখার বিষয়। জামাল চাচার থেকে কোনোমতে বিদায় নিয়ে ত্রিবু টলতে টলতে বাড়ি চলে এলো। ঘরে ঢুকে মগে পানি ঢেলে ঢকঢক করে এক নিঃশ্বাসে সবটুকু খেয়ে নিল। ফ্যানের সুইচটা টিপে খাটে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। মাথার ভেতর প্রশ্নের ঝুলি উকি ঝুঁকি মারছে। ভীষণ অস্থির অস্থির লাগছে। তার থেকে বেশি ভয় করছে। নাতনিকে বাইরে থেকে এসে এমন বিধ্বস্ত দেখে ঘাবড়ে গেল জবেদা খাতুন। এগিয়ে এসে পাশে বসে জিজ্ঞেস করল, কি হইছে তোর? শরীর খারাপ লাগতাছে? ত্রিবু ছোট করে উত্তর দিল, না। তাইলে বাইরের থিকা আয়সা চিত হইয়া রইলি কেন? হঠাৎ কি হইল তোর? ত্রিবু কোন উত্তর দিল না। সে এক ধ্যানে ঘুরন্ত ফ্যানের দিকে তাকিয়ে রইল। জবেদা খাতুন হাত দিয়ে নাতনিকে ঠেলে বললেন, কোন সমস্যা হইছে কি? কথা কস না কেন? আমি তোরে কিছু জিগাইতাছি।
ত্রিবু এক পলক দাদির দিকে তাকিয়ে হুড়মুড় করে উঠে বসল। তারপর দাদিকে বলল, আচ্ছা দাদি, পৃথিবীতে ভূত বলতে কি কিছু আছে? জবেদা খাতুন কপাল কুঁচকে বলল, এমন আজগুবি প্রশ্ন করতাছস কেন? আরে বলো না। দুনিয়াতে ভূত বলতে কিছু নাই। যা আছে তা হইল জিন। খারাপ জিনেরা ভয়ঙ্কর রূপ নিয়ে ডর ভয় দেখায়। হঠাৎ তুই এগুলি জিগাইতাছস কেন? ত্রিবু আবারও তার দাদির দিকে তাকিয়ে রইল। তার দাদি আগের দিনের মানুষ হলেও ভূত বিশ্বাস করে না। এটা তার কাছে অবাক করা বিষয় মনে হয়। কারণ আগের দিনের মানুষরা ভূত বিশ্বাসী। ত্রিবু আবারও আনমন হতেই জবেদা খাতুন ঠেলা মেরে বলল, ত্রিবু তোর হইছে কি? কিছু না। ত্রিবু দীর্ঘশ্বাস ফেলে ছোট করে উত্তর দিল। দাদিকে কিছু বলতে না দিয়ে বড় বড় পা ফেলে অন্য পাশে চলে গেল। সেখানে থাকা আলনা থেকে জামা কাপড় নিয়ে দ্রুত পুকুর ঘাটের পথ ধরল। এই মুহূর্তে তার মাথা ঠান্ডা করার দরকার। আর তার জন্য প্রয়োজন গোসল। পুকুরে নেমে বেশ কয়েকটা ডুব দিয়ে আসলে যদি মাথাটা একটু ঠান্ডা হয়। ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা, ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা, ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা। বিকেল বেলা জানলার সামনের টেবিলে বসে বইয়ের পাতা উল্টেপাল্টে দেখছে ত্রিবু। পড়ায় কিছুতেই মন বসাতে পারছে না সে। মাথার মধ্যে ছেলেটার কথায় ঘুরপাক খাচ্ছে। হঠাৎ তার চোখ গেল উঠোনের দিকে। তার মনে হলো সে হিমেলকে দেখল। চোখ ডলে ভালো করে তাকিয়ে দেখল চোখের ভ্রম নয়। সত্যিই হিমেল উঠোনো দাঁড়িয়ে। ত্রিবুর দাদি ঘুমোচ্ছে। তাই ত্রিবু নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে দরজা ভিড়িয়ে হিমেলের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কি চাই? হিমেল তীক্ষ্ণ দৃষ্টিতে ত্রিবুর দিকে তাকালো। শান্ত গলায় বলল, কি চাই তুই জানিস না? ত্রিবু শক্ত গলায় বলল, জানলে তো জিজ্ঞেস করতাম না। মুখে মুখে তর্ক করা আমার পছন্দ না। আমারও না। মুখে খই ফুটছে দেখছি। কেউ ফুটালে তো ফুটবেই। ত্রিবুর এই তোত্তারা কথা হিমেলের হজম হলো না। চোখ মুখ শক্ত করে বলল, তোর লজ্জা করে না এভাবে কথা বলতে? আমার এত বড় সর্বনাশ করে এখন আমার মুখে মুখে কথা বলছিস। ত্রিবু তাচ্ছিল্যের হাসি দিল। ঘর থেকে উঠোনে আসা অবধি মনে মনে সে যথেষ্ট সাহস জুগিয়েছে। সেই সাহসে তোত্তারা উত্তর দিচ্ছে। ছেলেটার কথা মনে আসতেই সে নিজেকে প্রতিবাদী রূপে আবিষ্কার করছে। সেদিন রাতের সব কথা মনে করে হিমেলের জন্য তীব্র ক্ষোভ ও ঘৃণা জন্মে গেছে। যেই মুখটা দেখলে মনের অজান্তে তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠেত। আজ তাকে দেখে মনের গহীনে ঘৃণা ছাড়া অন্য কিছু খুঁজে পাচ্ছে না। ত্রিবুর খুব ইচ্ছে করছে হিমেলকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। কিন্তু এতে হিতের বিপরীত হবে বলে ইচ্ছাটাকে দমন করল। ত্রিবুকে চুপ থাকতে দেখে হিমেল রেগে চেঁচিয়ে বলল, কোন সাহসে তুই আমার বিয়ে ভেঙেছিস? পুরনো কথা তুলতেই ত্রিবু অবাক চোখে হিমেলের দিকে তাকালো। মুহূর্তে অবাকের চিহ্ন উবে গিয়ে কপাল কুঁচকে এলো। হিমেলের দিক থেকে দৃষ্টি সরিয়ে রেগে জোর গলায় বলল, আমি কিছু করিনি। যদি করার হতো তাহলে বহু আগেই বিয়ে ভেঙে ফেলতাম। আমি শুধু দেখতে চেয়েছিলাম তুই বিয়েটা করিস কিনা। আমার বিশ্বাস ছিল তুই বিয়েটা করবি না। কিন্তু আমার ধারণা ভুল করে দিয়ে তুই রাজি হয়ে গেলি। মেয়ের বাড়ির থেকে ঢের ফার্নিচার, বাইক, টাকা তাছাড়া অঢেল সম্পত্তির লোভে আমাকে ছুঁড়ে ফেলে দিলি। ঠিকই আছে। বেশি লোভ করছিস তাই কিছু পাসনি। সাথে আমিও তোকে চিনতে পারছি। হিমেল হিংস্র চোখে ত্রিবুর দিকে তাকালো। তবে বেশ অবাকও হলো। আজকের ত্রিবুর সাথে আগের ত্রিবুর মিল পাচ্ছে না সে। মনে হচ্ছে এক সপ্তাহের ব্যবধানে ত্রিবু অনেক বদলে গেছে। ভোলা ভালা মেয়েটা প্রতিবাদী হয়ে গেছে। যে মেয়েটা আপনি বলে সম্বোধন করত সে তুই তুকারি করছে, বিষয়টা সত্যিই অদ্ভুত। হিমেল এই বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ত্রিবুকে বলল, বড্ড বেশি বেড়েছিস তুই। ত্রিবু হাই তুলতে তুলতে বলল, বাজে বকবকানি রেখে বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমা, কাজে লাগবে। হিমেল এগিয়ে এসে ত্রিবুর গলা টিপে ধরতে গেলে ত্রিবু চটজলদি ওর হাত ধরে ফেলল। হাত মুছড়ে ধরে দাঁতে দাঁত চেপে ত্রিবু বলল, একদম আমার দিকে হাত বাড়াবি না। জানে মেরে ফেলবো। কিছু বলি না বলে সাহস পেয়ে গেছিস? হাত ভেঙে আরেক হাতে ধরিয়ে দিব। মনে রাখি সেই ত্রিবু আর আগের ত্রিবু নেই। হিমেল ব্যথায় কিছুটা কুকিয়ে উঠল। পুচকে মেয়েটা এত শক্তি পেল কোথায়? শক্তির থেকে সাহস দেখে বেশি অবাক হলো হিমেল। ত্রিবু হাত ছেড়ে কাঁধে জোরে ধাক্কা দিয়ে বলল, আমার থেকে দূরত্ব বজায় রাখিস। নয়তো তোকে আমি কি করব আমি নিজেও জানি না। হিমেল রেগে গোজগোজ করে বলল, কাজটা তুই ভালো করলি না ত্রিবু। ত্রিবুকে শাসিয়ে দ্রুত পায়ে বাড়ি থেকে চলে গেল হিমেল। রাগে তার সারা শরীর জ্বলছে। ত্রিবু ওর যাওয়ার পানে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিল। তবে সে নিজেও অবাক হচ্ছে। হুট করে এত সাহস সে পেল কোথায়? তাহলে কি সত্যি তার মধ্যকার প্রতিবাদী ত্রিবু জেগে উঠেছে? ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা, ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা, ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা।
পরের দিন, শ্রাবণ, তোমার সাথে আমার কথা আছে। কলেজের পাশের টং দোকানের সামনে দাঁড়িয়ে সবেমাত্র সিগারেটটা ধরিয়েছিল শ্রাবণ। মারিয়ার কণ্ঠ শুনে অবাক চাহনিতে মাথা ঘুরিয়ে ওর দিকে তাকালো। মারিয়া ক্রূর দৃষ্টিতে তার সিগারেটের দিকে তাকিয়ে আছে দেখে দ্রুত হাতের সিগারেট ফেলে বেয়াক্কল মার্কা হাসি দিয়ে আমতা আমতা করে বলল, হুম বলো। মারিয়া এদিক সেদিকে তাকিয়ে নিচুস্বরে বলল, এখানে নয়, বাসায় যেতে যেতে বলি। আচ্ছা। শ্রাবণ পকেট থেকে মানিব্যাগ বের করে সিগারেটের দাম পরিশোধ করে দিল। ততক্ষণে মারিয়া সামনের দিকে হাঁটা শুরু করেছে। শ্রাবণ দৌড়ে মারিয়ার পাশাপাশি এসে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করল, কি কথা মারিয়া? মারিয়া শান্ত দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকিয়ে একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ল। তারপর মৃদু গলায় বলল, আমাদের সম্পর্কের কথা কবে বাবাকে বলবে? শ্রাবণ উত্তরে কিছু বলল না। শুধু একটা দীর্ঘশ্বাসের শব্দ এলো। শ্রাবণ, মারিয়ার গত 3 বছরের সম্পর্ক। একে অপরকে ভীষণ ভালোবাসে। মারিয়া অনেকবার তার বাবাকে বলতে চেয়েছিল কিন্তু শ্রাবণ মানা করেছে। সে নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়ে তবেই মারিয়ার বাবাকে প্রস্তাব দিবে বলে। মারিয়ার সাথে যখন হিমেলের বিয়েটা ফাইনাল হয়ে গেল তখন শ্রাবণ পুরো পাগল পাগল হয়ে গিয়েছিল। তবে আল্লাহর অশেষ রহমত বিয়েটা শেষ অবধি ভেঙে গেছে। এতে অবশ্য পুরো অবদান যে মারিয়ার তা কিন্তু নয়। হিমেলের যে ত্রিবুর সাথে সম্পর্ক ছিল তার খোঁজ খবর শ্রাবণ বের করেছে। মারিয়া থেমে শ্রাবণকে বলল, কি হলো, কথা বলছো না যে? আমাকে আরেকটু সময় দাও মারিয়া। আমি চেষ্টা করছি একটা জবের। সেখানে চান্স পেয়ে গেলেই তোমার বাবার কাছে প্রস্তাব নিয়ে যাব। তোমার বাবা নিশ্চয়ই কোন বেকার ছেলের কাছে নিজের একমাত্র মেয়েকে তুলে দিবে না? শ্রাবণের প্রশ্নসূচক বাক্য শুনে মারিয়া আবারও একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ল। কিছুটা দমে গিয়ে বলল, যত সময়ের দরকার ততটা সময় নাও শ্রাবণ। তবে শেষ অবধি আমাকে ঠকিও না। তাহলে আমি জিন্দা লাশ হয়ে যাব। শ্রাবণ রাগী চোখে তাকিয়ে ঝাঝালো গলায় বলল, এতদিনে এই চিনলে আমায়? মারিয়া একগাল হেসে বলল, আরে সিরিয়াসলি নিচ্ছ কেন? আমি তো এমনি বলছিলাম। শ্রাবণ নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে বলল, আমার এরকম মজা পছন্দ নয়। হুম আমি জানি। সিগারেট খেতে মানা করছিলাম। সব সময় খাই না। মাঝে মাঝে টেনশনে থাকলে একটু আধটু টানি। টুকটাক আরো কথা বলতে বলতে দুজন চলতে লাগলো। হঠাৎ একটা ইটের টুকরোর সাথে হেঁচট খেয়ে মারিয়া নিচে বসে পড়ল। শ্রাবণ কথা বলতে বলতে কিছুটা এগিয়ে গেছে। সাথে যে মারিয়া নেই সেই খেয়াল তার হলো না। মারিয়া নিচে বসে পায়ের দিকে তাকিয়ে দেখল চামড়া কিছুটা ছিলে গেছে। তখনই গতিতে একটা বাইক মারিয়ার সামনে দিয়ে চলে গেল। বাইকের পেছনে থাকা ছেলেটা দ্রুত মারিয়ার মুখের দিকে তরল জাতীয় কিছু ছুঁড়ে মারল। এত দ্রুত ঘটনাটা ঘটল যে মারিয়া কিছু বুঝে উঠতে পারল না। যখন বুঝল তখন সে গগনবিদারী এক চিৎকার দিয়ে উঠল, আল্লাহ গো! জলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। শ্রাবণ আমাকে বাঁচাও। আল্লাহ গো! জলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। শ্রাবণ আমাকে বাঁচাও। আমাকে এসিড মারছে। এক মুহূর্তের জন্য শ্রাবণ হতভম্ব হয়ে গিয়েছিল। যখন তার হুঁশ ফিরল দৌড়ে পাশের এক দোকান থেকে পানির কলস এনে মারিয়ার মুখের ওপর ঢেলে দিল। মারিয়া 2 হাতে গলার কাছটা ধরে দাপাচ্ছে। শ্রাবণ দিশেহারা। রাস্তা থেকে নেমে সামনের ডোবা থেকে কলস ভর্তি পানি এনে আবারও মারিয়ার মুখে ঢালতে লাগল। এতক্ষণে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। পাশের দুটো দোকানের দোকানিরাও তাদের জগ ও ছোট কলস নিয়ে পানি ভর্তি করে মারিয়ার মুখে ঢালছে। শ্রাবণের থেকে বড় কলসটা নিয়ে একটা মধ্যবয়স্ক লোক বলল, বাজান তুমি ওর কাছে বহ। আমরা পানি আনতাছি। তুমি পাশে থাকলে ও একটু সাহস পাইব। শ্রাবণ ছলছল চোখে তার দিকে তাকিয়ে বলল, আচ্ছা চাচা, জলদি পানি নিয়ে আসেন। শ্রাবণ নিচে বসে মারিয়ার মাথাটা তার কোলে নিল। মারিয়ার এক হাত চেপে ধরে তাতে চুমু খেয়ে বলল, কিচ্ছু হবে না তোমার। আমি তোমার কিছু হতে দিব না। তোমার শ্রাবণ আছে তোমার সাথে। আমি এতটা কেয়ারলেস কি করে হতে পারলাম? আমি থাকতেও তোমার এত বড় বিপদ হলো। তোমার কিছু হলে আমি নিজেকে মাফ করতে পারবো না। শ্রাবণের চোখ দিয়ে পানি পড়ছে। মারিয়া শক্ত করে ওর হাত ধরে বারবার বলছে, আমার গলার দিকটা জলে যাচ্ছে শ্রাবণ। আমি বোধহয় আর বাঁচব না। একের পর একজন দ্রুত পানি নিয়ে এসে মারিয়ার মুখ, গলার দিকে ঢালছে। অ্যাসিডের চরম শত্রু হলো পানি। পানির সংস্পর্শে অ্যাসিড তার ক্ষমতা হারায়। মারিয়া একপাশ হয়ে থাকায় রক্ষা। উপুর হয়ে বসে পা দেখার কারণে অ্যাসিড তার মুখে না পড়ে গলায় পড়েছে। শ্রাবণ নীরবে কাঁদছে। তার সারা শরীর ভিজে যাচ্ছে। সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। পানি ঢালা শেষ হতেই মধ্যবয়স্ক লোকটা আবারও বলল, বাজান এবার মাইয়াডারে হাসপাতালে নিয়ে যাও। দেরি কইরো না। শ্রাবণ তড়িঘড়ি করে নিজের শার্টটা খুলে মারিয়ার শরীরে জড়িয়ে দিল। মারিয়ার পুরো শরীর ভিজে একাকার।
তারপর কোলে তুলে নিয়ে এক রিকশা ডেকে তাতে উঠে বসল। রিকশাওয়ালাকে তাড়া দিয়ে বলল, জলদি সামনের হসপিটালে নিয়ে চলুন। মারিয়াকে সাহস জোগানোর জন্য ওর মাথাটা নিজের বুকে শক্ত করে চেপে ধরে বলল, তুমি কোন চিন্তা করো না মারিয়া, আমি তোমার কিছু হতে দিব না। মারিয়ার গলার জ্বালাটা অনেকটা কমেছে, তবুও খানিকক্ষণ পর পর চিনচিন করে উঠছে। সে শ্রাবণের বুকে মাথা রেখে গুটিসুটি মেরে রইল। ঘণ্টাখানিক পর শ্রাবণ কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। ভেতরে মারিয়ার ট্রিটমেন্ট হচ্ছে। মারিয়ার বাবা মাকে কল করে আসতে বলে দিয়েছে। মারিয়ার বাবা মহিউদ্দিন সাহেব ও মা আলেয়া বেগম খবর শুনে 1 মিনিটও দেরি করেনি। দ্রুত চলে এসেছে। দৌড়ে কেবিনের সামনে এসে শ্রাবণকে দেখে মহিউদ্দিন সাহেব বলল, আমার মেয়ে কোথায়? ওর এই অবস্থা কি করে হলো? কে করেছে এমন? আলেয়া বেগম শ্রাবণকে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, কথা বলো প্লিজ, ওর কি হয়েছে? আমার মেয়ে ভালো আছে তো। আমার মারিয়া কোথায়? শ্রাবণ নিষ্পলক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে তাকে অনুভূতি শূন্য একটা মানুষ মনে হচ্ছে। হাতের আঙুল দিয়ে কেবিনের দিকে তাক করে দেখিয়ে দিল। আলেয়া বেগম ওকে ছেড়ে মহিউদ্দিন সাহেবের সাথে কেবিনে ঢুকল। শ্রাবণ তাদের যাওয়ার পানে তাকিয়ে রইল। তার সাদা পাতলা গেঞ্জি থেকে এখনো চুইয়ে ফোটায় ফোটায় পানি পড়ছে। শ্রাবণ 2 হাতে মুখ ঢেকে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়ল। তার এখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। শ্রাবণ নিজেকে অপরাধী ভাবছে। ও মারিয়ার সাথে থেকেও কি করে এরকম ঘটনা ঘটল। তার জন্য সে নিজেকে বড় অপরাধী ধরে নিয়েছে। হাঁটুতে মুখ গুজে বেশ কিছু সময় রইল। কান্না করতে না পারায় তার চোখ দুটো লাল হয়ে গেছে। কিছু সময় পর ডাক্তার মহিউদ্দিন সাহেব বের হয়ে এলেন। আলেয়া বেগম মেয়ের শিউরে বসে ঠোঁট চেপে কাঁদছে। ডাক্তার বের হতেই শ্রাবণ উঠে দাঁড়িয়ে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল, মারিয়া কেমন আছে ডক্টর? ডাক্তার একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, চিন্তার কিছু নেই, সি ইজ আউট অফ ডেঞ্জার। সাথে সাথে পানি ঢালায় ততটা ক্ষতি হয়নি। এখন ফুল রেস্ট, ঔষধ খেলে তিনি সুস্থ হয়ে যাবেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানান এসিড মুখে মারতে পারেনি। গলার দিকটা কিছুটা ঝলসে গেছে। নিয়মিত ঔষধ খেলে সেই ঘা সেরে উঠবে। তারপর ঝলসানো স্থানে ডাক্তারের পরামর্শে ঔষধ লাগালে দাগও কমে যাবে। তবে পুরোপুরি চলে যাবে কিনা তা বলতে পারছি না। সঠিক সময়ে আপনি তাকে হসপিটালে নিয়ে না আসলে সত্যি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আপনি চাইলে পেশেন্টের সাথে দেখা করতে পারেন। শ্রাবণ কিছুটা শান্ত হল। মারিয়া ঠিক আছে এটাই তার কাছে বেশি। খুশি মনে বলল, জি নিশ্চয়ই। কথাটা বলে দেরি করল না। দ্রুত পায়ে কেবিনে ঢুকে পড়ল। মহিউদ্দিন সাহেব এতক্ষণ ধরে শ্রাবণকে তীক্ষ্ণ চোখে লক্ষ্য করছিলেন। তার যা বোঝার সে বুঝে ফেলছেন। ডাক্তারের মুখে সবই শুনেছেন। কিন্তু এখন সে এসব বিষয় নিয়ে ভাবতে চাইছে না। মেয়ে সুস্থ হওয়ার পর সব দেখবেন। তাই ডাক্তারের সাথে কথা বলতে বলতে চলে গেলেন। ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা, ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা, ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা। সিগারেটে বিশাল বড় করে একটা টান মেরে ধোঁয়াগুলো সামনের দিকে ছেড়ে দিল হিমেল। মনটা তার বড্ড খুশি খুশি লাগছে। মারিয়ার মুখে এসিড মারার পর থেকে ভেতরে ভেতরে একটা পৈশাচিক আনন্দ খুঁজে পাচ্ছে। তখন পেছনে থেকে মারিয়ার মুখে এসিড সেই মেরেছিল। তারপর সেই বাইক নিয়ে ঢাকার এক ফুপুর বাসায় এসে গা ঢাকা দিয়েছে। হো হো করে হাসতে হাসতে তার সাথে থাকা বন্ধু জীবনকে বলল, শালি, বেশি বেড়ে গেছিল, তাই কমিয়ে দিলাম। আমিও দেখব ও এখন এই এসিডদগ্ধ মুখ নিয়ে বড় বড় ডায়লগও কি করে বলে। কত বড় সাহস, আমার সাথে পাঙ্গা নেয়। এবার বোঝ ঠেলা। জীবন কিছুটা কুচিমুচো করে বলল, দোস্ত, এসব ঝামেলায় আমায় কেন ফাঁসালি বলতো? আমি তো শুধু বাইক চালিয়েছি, আর কিছু করিনি। কিন্তু ধরা পড়লে তো কেউ এটা বিশ্বাস করবে না, বরং ডান্ডা মেরে হাজতে পড়বে। হিমেল ওর দিকে তাকিয়ে আবারও হো হো করে হেসে বলল, ধুর, ছেমরা এত ভয় পাস কেন? কোন টেনশন করিস না, আমার মেম্বার বাপ আর ইলেকশনে দাঁড়ানো এমপি চাচা আছে তো। তাছাড়া থানার ওসি আমাদের দলের। ওই মারিয়া আর মারিয়ার বাপ আমাদের কিছু করতে পারবো না। তবুও আমার ভয় করতাছে হিমেল। আরে চুপ কর তো, কিচ্ছু হইব না, সব আমার বাপ হ্যান্ডেল কইরা নিব। হারামজাদি, আমার বিয়া ভাঙছিল। এখন ওরে বিয়া করব কে তাও আমি দেখমু। বিয়াটা না ভাঙলে আমার সাথে সুখে শান্তিতে ঘর করত। তা তো ভালো লাগলো না। হিমেল বেহুদা কারণেই হাসছে। কিন্তু সে জানে না মারিয়ার মুখের মধ্যে এসিড পড়েনি, বরং তার গলায় পড়েছে। জানতে পারলে হয়তো এত খুশি থাকতো না। হিমেল হাসি থামিয়ে জীবনকে বলল, যা তো জীবন, একটু মালপানি নিয়ে আয়। অনেকদিন ধইরা কিছু খাওয়া হয় না। আজকের খুশিতে একটু না খাইলে চলেও না। ইচ্ছে মতো খাইয়া টাল হইয়া পইরা থাকমু।
মালপানি বলতে যে হিমেল কিসের কথা বলছে তা বুঝতে পেরে জীবন খুশি হয়ে গেল। চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। হিমেল পাশ ঘেঁষে বসে বলল, আমারে খাওয়াবি না? আরে শালা, আমি কি একা একা খামু নাকি? একা খাওয়ায় কোন মজা নাই। দুজনেই একসাথে খামু। যা কথা না বইলা জলদি নিয়ে আয়। জীবনের মুখটা খুশির ঝিলিক দিয়ে উঠল। কতদিন পর সে ছাইপাশ গিলতে পারবে সে খুশিতে। খুশিতে অনেকটা বাকবাকুম অবস্থা। দেরি না করে সে ছুটল ছাইপাশ আনতে। ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা, ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা, ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা। উত্তরের ঠান্ডা বাতাস বইছে। আকাশে পাজা কালো মেঘের আনাগোনা। বৃষ্টি বৃষ্টি ভাব মনে হচ্ছে। পুরনো বাস স্টপেজ দাঁড়িয়ে আছে ত্রিবু। একটা টিউশনি শেষ করে এখান দিয়ে ফিরছিল। কি মনে করে এখানে দাঁড়ালো তা সে জানে না। ত্রিবুর মন কিছুতেই সায় দেয় না যে সে একজন অশরীরীর সাথে কথা বলেছে। মনে হচ্ছে কোথাও তো একটা মিস্টেক রয়ে গেছে। পাশে থাকা বেঞ্চে বসে মাথা নিচু করে দীর্ঘশ্বাস ছাড়ল। জীবনটা এক দমকা হাওয়ার মতো। হুট করে এসে কোথা থেকে কোথায় চলে যায় তা কেউ বলতে পারে না। আজও নিঃশব্দে ত্রিবুর পাশে এসে দাঁড়ালো জামাল মিয়া। ত্রিবুকে এই অবেলায় এখানে দেখে সে কিছুটা বিস্মিত। ধীর পায়ে ওর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে ত্রিবু? ত্রিবু মাথা উঠিয়ে জামাল চাচার দিকে তাকিয়ে একটা মলিন হাসি দিয়ে বলল, কিছু না চাচা, কিছু তো একটা হইছে তোমার। নয়তো এই অবেলায় তুমি পুরনো বাস স্টপেজ বইসা থাকতা না। ত্রিবু আসল বিষয় লুকিয়ে মিনমিন সুরে বলল, এমনি ভালো লাগছিল না, তাই বসলাম। বাড়ি চইলা যাও, আকাশের অবস্থা ভালা না, যে কোনো সময় বৃষ্টি নামবো। ত্রিবু ধীরে মাথা উঠিয়ে আকাশের দিকে তাকালো। ফোকা ফোকা আকাশি রঙের আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। সাথে মেঘের গুরুম গুরুম আওয়াজও কানে ভেসে আসছে। ঠান্ডা বাতাসে হালকা ঠান্ডাও লাগছে। ত্রিবু নিচুস্বরে বলল, চাচা, আপনি বাসায় চলে যান। মনে হচ্ছে ঝুম বৃষ্টি নামবে। আষাঢ় মাসের বৃষ্টি তো একবার শুরু হলে থামার আর নামই নেয় না। তুমি কি করবা? বাড়ি যাইবা না? ত্রিবু উত্তর না দিয়ে বেঞ্চের পাশে থাকা এক গুলমুলতার দিকে একধ্যানে তাকিয়ে রইল। বাতাসে সেটা দুলে দুলে উঠছে। ত্রিবুর কাছে মনে হচ্ছে বৃষ্টি আসবে শুনে গুলমুলতাটাও ভীষণ খুশি। ত্রিবুর ইচ্ছে করছে এখানে রয়ে যেতে। আজও যে হঠাৎ বৃষ্টি। যদি হঠাৎ বৃষ্টিতে সে আসে। কিন্তু কি ভেবে নিজের মনকে শক্ত করে ফেলল। মনের ভেতর একরাশ অভিমান এসে জন্মালো। সে আজ এখানে থাকবে না। চলে যাবে সে। ছেলেটা বেঁচে আছে না মারা গেছে তাতে তার কিছু আসে যায় না। কিন্তু পরমুহূর্তেই মনটা দমে গেল। যে তাকে নতুন করে বাঁচতে শিখালো তার সাথে এমন করা ঠিক হবে না। তবে এটা সত্যি, আজ সে এখানে থাকবে না। যদি ছেলেটা সত্যি মৃত হয় তাহলে সে তো স্ট্রোক করবে, তাই ভূত প্রেত সে ভীষণ ভয় পায়। মাথা উঠিয়ে জামাল চাচাকে বলল, বাসায় চলে যান চাচা, আমিও চলে যাই। এই বৃষ্টিতে এখানে বসে থাকার কোন মানে হয় না। জামাল চাচার উত্তরের অপেক্ষা না করে ত্রিবু বাড়ির পথে হাঁটা ধরল। জামাল মিয়া এক নজর ত্রিবুর যাওয়ার পানে তাকিয়ে নিজের বাসার কাঁচা মাটির রাস্তা নেমে গেল। বাতাসের বেগটা বেড়ে গেছে। আকাশে থেকে থেকে বিজলি চমকাচ্ছে। ত্রিবু হাঁটতে হাঁটতে ভাবছে, জীবন কি অদ্ভুত। যে অপরকে বাঁচতে শিখালো সে নাকি নিজেই মৃত। তবে ত্রিবুর মন বলছে কোথাও কোন কিন্তু নিশ্চয়ই আছে। পৃথিবীতে ভূত বলতে যখন কিছু নেই তাহলে ছেলেটাকে, তার রহস্য কি ত্রিবু বের করতে পারবে? এক সপ্তাহ পর বারান্দার পাশে থাকা লিচু গাছটা একটা ছোট দোয়েল পাখি উড়ে উড়ে শীষ বাজাচ্ছে। পাশের পেয়ারা গাছটায় ছোট দুটো টুনটুনি নেচে নেচে এই ডাল ও ডাল করে বেড়াচ্ছে। সেদিকে এক ধ্যানে তাকিয়ে আছে মারিয়া। বাম পাশের গালের নিচ থেকে গলাটা অ্যাসিডে ঝলসানো। হিমেল গত 7 দিন ধরে পলাতক, আল্লাহর রহমতে ততটা ক্ষতি হয়নি। হালকা করে ঝলসে গেছে। সে এখন অনেকটা সুস্থ। যার সবটাই সম্ভব হয়েছে বাবা মা ও শ্রাবণের কারণে। শ্রাবণ গত কয়েক দিন তার যথেষ্ট যত্ন নিয়েছে। তার বাবা মা এতে কোন সন্দেহ কিংবা প্রশ্ন তুলেনি। হঠাৎ করে তার মা আলেয়া বেগম মেরুন রঙের এক শাড়ি নিয়ে রুমে ঢুকলেন। মারিয়াকে তাড়া দিয়ে বলল, মারিয়া, শাড়িটা পরে নে তো। কেন আম্মু? বেশি কথা বলিস না তো। যা বলেছি তা কর। আমার এত কথা বলার সময় নেই। কত কাজ পড়ে আছে। কে আসবে আম্মু? মারিয়ার চোখ মুখে প্রশ্নের ঝুলি। গত 2 দিন বাসায় আসার পর থেকে শ্রাবণের কোন খোঁজ খবর নেই। কল করলেও ভালো করে কথা বলে না। তার জন্য ভীষণ ডিপ্রেশনে ভুগছে মারিয়া। তার মনে হচ্ছে শ্রাবণ তাকে এড়িয়ে যাচ্ছে। হয়তো কোন এসিডদগ্ধ মেয়েকে সে নিজের বউ করতে চায় না। এসব কথা মনে হতেই তার চোখ দুটো ছলছল করে উঠল। চোখের পানিটা আড়াল করে আলেয়া বেগমকে কাট কাট গলায় বলল, আমার কিছু ভালো লাগছে না আম্মু। আমি কোন শাড়ি টাড়ি পরতে পারবো না।
আলেয়া বেগম মেয়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন মেয়ে কোন কারণে আপসেট। তাই মেয়ের কপালে আলতো করে চুমু খেলেন। মাথায় হাত বুলাতে বুলাতে বলল, লক্ষ্মী মা আমার, কোন দ্বিমত করিস না, শাড়িটা পরে নিচে চলে আয়। মায়ের আদরে মারিয়ার মন কিছুটা নরম হলো। শান্ত গলায় জিজ্ঞেস করল, কিন্তু কেন আম্মু? আসলেই দেখতে পারবি? কথাটা বলে আলেয়া বেগম দেরি করলেন না। কিচেনের দিকে ছুটলেন। মারিয়া কিছু সময় শাড়িটার দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। তারপর বসে না থেকে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। কোনোরকম শাড়ি পরে চুলগুলো ছেড়ে আধ ঘোমটা টেনে দিল মারিয়া। আয়নায় একবার তাকাতেই গলার এসিড ঝলসানো স্থানের দিকে চোখ পড়ল। সেদিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে চুল দিয়ে ভালো করে গলা ঢেকে ফেলল। বসার রুমে ঢোকার আগে পরিচিত কণ্ঠস্বর পেয়ে চমকে উঠল। দ্রুত পায়ে সেদিকে যেতেই তার চোখ ছানাবড়া। শ্রাবণ ও তার পুরো পরিবার সোফায় বসে আছে। বিস্মিত চোখে সবার দিকে তাকিয়ে রইল। শ্রাবণ এগিয়ে এসে মারিয়ার এক হাত ধরে তার মায়ের পাশে বসিয়ে দিয়ে বলল, কেমন লাগলো আমাদের সবার সারপ্রাইজ? মারিয়া এখনো অবিশ্বাস্য দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে আছে। তা দেখে শ্রাবণের ইন্টারে পড়ুয়া বোন শিলা মুখ টিপে হেসে বলল, ভাবি, চোখ দুটো ছোট করো। মারিয়া লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলল। মারিয়াকে লজ্জা পেতে দেখে শিলার 2 বছরের ছোট শাওন কিছুটা জোরে হেসে উঠল। বাবার চোখ রাঙানিতে শাওন চুপ হয়ে গেল। শ্রাবণের মা মারিয়ার হাত ধরে অনামিকা আঙুলে আংটি পরাতে পরাতে বলল, আমার তোমায় ভীষণ পছন্দ হয়েছে। শ্রাবণ যে তোমায় পছন্দ করে তা তো তোমার বাবা না বললে জানতামই না। তোমার কি আমার বড় বৌমা হতে কোন আপত্তি আছে? মারিয়া মাথা নিচু করে ডানে বামে নাড়িয়ে না করল। শ্রাবণ মিটমিট করে হাসছে। এই কয়েকদিনে শ্রাবণের কেয়ারিং দেখে মহিউদ্দিন সাহেব ভীষণ খুশি হয়েছে। খবর নিয়ে জানতে পারলেন তার মেয়ে ও শ্রাবণ দুজন দুজনকে ভীষণ পছন্দ করে। তাই শ্রাবণের সাথে কথা বলে সোজা ওর বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন। শ্রাবণের বাবা মা ভীষণ সরল সোজা মানুষ। মারিয়ার বিষয় সব শুনে তারা মানা করতে পারেনি। যেখানে তার ছেলের পছন্দ সেখানে তো মানা করার প্রশ্নই উঠতে পারে না। তাছাড়া মহিউদ্দিন সাহেব ওদের বিয়ের পর নিজে শ্রাবণকে চাকরি খুঁজে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মারিয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবকিছু তার অজান্তেই হয়। শ্রাবণ 2 দিন মারিয়ার সাথে ঠিক করে কথা বলেনি শুধুমাত্র আজকে সারপ্রাইজ দিবে বলে। শ্রাবণের বাবা মারিয়ার বাবাকে বলল, তা বেয়াই সাহেব বিয়েটা তাহলে 2 সপ্তাহ পরেই হচ্ছে। আপনাদের তাতে কোন দ্বিমত নেই তো? মহিউদ্দিন সাহেব একগাল হেসে বলল, আমাদের কেন দ্বিমত থাকবে বেয়াই সাহেব? আপনারা যেভাবে বলবেন সেভাবেই হবে। আপনাদের মতো বড় মনের মানুষের হাতে আমি আমার কলিজার টুকরোকে তুলে দিতে পারবো এটাই অনেক। এখন আমি মরেও শান্তি পাব। সব জেনে আপনারা শুধুমাত্র ছেলের পছন্দটাকে গুরুত্ব দিয়েছেন। আমার মেয়ের বাহ্যিক সৌন্দর্যের ওপর আপনাদের কোন মোহ নেই। তাহলে আমি কি করে দ্বিমত করতে পারি বলুন তো? খুশিতে ঘন ঘন মাথা নাড়ালেন মহিউদ্দিন সাহেব। তারপর স্ত্রীকে ডেকে বললেন, কই গো মারিয়ার মা, সবাইকে মিষ্টি মুখ করাও। স্বামীর আদেশ পেয়ে আলেয়া বেগম মিষ্টি আনতে ছুটলেন। মারিয়া দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে খুশিতে কান্না করে দিল। মহিউদ্দিন সাহেবের চোখেও পানি। মারিয়া কাঁদতে কাঁদতে বলল, সত্যি তুমি আমার পৃথিবীর বেস্ট বাবা। মহিউদ্দিন সাহেব অভিমানী সুরে বলল, বেস্ট বাবা আর হতে পারলাম কোথায়? তুই 3 বছর ধরে কাউকে ভালোবাসিস আর আমি সেদিন জানলাম। অথচ আমি জোর করে তোকে একটা অমানুষের হাতে তুলে দিতে চেয়েছিলাম। আহ বাবা থামো তো, এসব কথার দরকার নেই। মহিউদ্দিন সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। সবাই মুগ্ধ চোখে বাবা মেয়ের অভিমান ভালোবাসা দেখছে। অবশেষে শ্রাবণ ও মারিয়া এক হলো। কিছু সময় কথা বলার পর শ্রাবণ, মারিয়া বাড়ির সামনের ছোট বাগানে চলে এলো। মারিয়া একটা কাঠগাছের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে অভিমান জড়ানো কণ্ঠে বলল, কথা নেই তোমার সাথে। তুমি জানো আমি কতটা মন খারাপ করেছিলাম। আমি ভেবেছি তুমি আমায় এড়িয়ে চলছো। ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। শ্রাবণ মুচকি হেসে মারিয়ার 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তুমি ভাবলে কি করে তোমাকে এড়িয়ে চলবো? আমি তোমাকে ভালোবেসেছি মারিয়া, তোমার বাহ্যিক রূপকে নয়। আমার শুধু তোমাকে চাই। তোমার মুখেও যদি এসিড মারা হতো তাও আমি তোমাকে বিয়ে করতাম। মারিয়ার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। সে তাহলে একজন সত্যিকারের পুরুষকে ভালোবেসেছে। মারিয়া মনে মনে একবার আওড়ালো, ইস, জীবনটা আসলেই সুন্দর। যদি উপলব্ধি করার মতো একজন ভালোবাসার মানুষ থাকে। উদ্ধৃতি চিহ্ন। ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা, ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা, ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা। বিকেল বেলা ছোট রান্নাঘরে বসে রাতের খাবারের আয়োজন করছেন জবেদা খাতুন। বেশি কিছু নয়, ভাত, আলু ভর্তা, ডিম ভাজা, বেগুন ভাজা। বেগুনে মশলা মাখাতে মাখাতে সামনের দিকে তাকালেন।
রান্নাঘরের পাশে কাঠের চেয়ারে বসে আছে ঘটক আজমত আলী। বেশ কিছুদিন ধরে ত্রিপুর অগোচরে এখানে আসেন তিনি। উত্তরপাড়ার 40-2 বিয়ে করা এক লোকের জন্য তিনি ত্রিবুকে পছন্দ করেছেন। তাই ত্রিবুর বিয়ের জন্য জোবেদা খাতুনকে রাজি করাতে ঘন ঘন এই বাড়িতে আসা। আজমত আলী চেয়ারে বসে পান চিবুচ্ছেন। পানের পিক ফেলে জোবেদা খাতুনকে বলল, হুনেন ভাবি, পোলা ভালা আছে। শুধু একটু জুয়া খেলে। পোলা মানুষের এমন একটু আধটু বদভ্যেস থাকবই। তাই বইলা কি এমন হীরার খনির মতো পোলা হালায় দেউন যাইব। ত্রিপুরে আমি তার লিগা পছন্দ করছি। বহুত সুখে থাকব। জোবেদা খাতুন হাতের কাজ রেখে তার দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, পোলা কত ভালো তা আমার জানা আছে। জুয়া খেইলা আইয়া বউ পিডায়। তাই গত 2 বউ ভাগছে। এখন আবার আমার নাতনির জীবন শেষ করতে ওই পোলার লিগা সম্বন্ধ লইয়া আইছেন। আজমত আলী মুখ বাঁকিয়ে বলল, আহ ভাবি কি যে কও না তুমি। ত্রিবুর মতো কালা মাইয়ারে যে পোলা বিয়া করতে রাজি হইছে তাই তোমগো 7 কপালের ভাগ্য। যে মাইয়ারে তার মা ফালায় থুইয়া আরেক বেডার হাত ধইরা পালাইতে পারে সে যে কেমন মাইয়া তা সবাই জানে। তাই এত রংচং না কইরা রাজি হইয়া যাও। রানীর সুখে থাকব। এত রানীর সুখ লাগবো না। নাতনিরে কাইটটা নদীতে ভাসায় দিমু। তাও ওই জুয়াখোরের লগে বিয়া দিমু না। আমার পোলার বউ চরিত্রহীন আছিল। কিন্তু আমার নাতনি না। আমার নাতনিরে আমি কোলেপিঠে মানুষ করছি। ও আমার মতো হইছে। আজমত আলী চুপ হয়ে গেলেন। জোবেদা খাতুন বেগুনে মশলা মাখানো শেষ করে গরম তেলে ছেড়ে দিলেন। তার এখন ইচ্ছে করছে এই ঘটককে যদি বেগুনের মতো গরম তেলে ছাড়তে পারতেন। সাহস কত বড়, তার বাড়ির উঠোনে বসে তার নাতনিকে চরিত্রহীন বলে। এতক্ষণ ধরে টিনের দরজার সামনে দাঁড়িয়ে সবই শুনছিল ত্রিবু। টিউশনি থেকে ফিরে বাড়ি ঢোকার আগেই ঘটক আজমত আলীর কথা কানে এসেছে। তাই সেখানে দাঁড়িয়ে কানটা খাড়া করে রেখেছিল। মাঝে মাঝে তার নিজেরও মায়ের প্রতি তীব্র ঘৃণা হয়। কিছু মেয়ে আছে যাদের সুখে থাকতে ভূতে কিলায়। ত্রিবুর মা সেরকম মহিলা ছিলেন। স্বামী সন্তান নিয়ে ভালোই সুখে ছিলেন। কিন্তু হুট করে একদিন ভূতে কিলালো। পাশের গ্রামের এক লোকের সাথে তার পরিচয় হলো। ধীরে ধীরে সে পরিচয় পরকীয়ায় পরিণত হলো। আরও সুখের আশায় স্বামী সন্তান ফেলে ওই লোকের হাত ধরে পালালেন। একবার ত্রিবুর কথা চিন্তাও করেনি। করলে নিশ্চয়ই সুখের সংসার ছেড়ে চলে যেতে পারত না। এই টাইপের মেয়েদের কারণে পুরো মেয়ে জাতির দিকে আঙুল তুলে মানুষ। ত্রিবু একটা দীর্ঘ শ্বাস ছাড়ল। তার মায়ের কারণে তাকেও চরিত্রহীন খেতাব পেতে হয়। কিন্তু সে মনে মনে ছেলেটার কথা মনে করে শক্ত হয়ে গেল। আজ ঘটক মহাশয়ের খবর আছে। তার কানে আবারও আজমত আলীর কথা কানে এলো। হুনেন ভাবি, একটু ভাইবা দেখেন। এমন কালা মাইয়ারে কে বিয়া করতে চাইব বলেন তো। তাও পোলা নিজ থিকা রাজি হইছে। জোবেদা খাতুন চোয়াল শক্ত করে বলল, আমার নাতনিরে আমি লেহাপড়া করামু। নিজের পায়ে খাড়াইলে তহন পোলা কেন পোলার বাপেও আমার পেছনে পেছনে ঘুরব, আমার নাতনিরে ঘরের বউ করণের লিগা। তাই এখন বিদেয় হন তো। দাদির কথা শুনে ত্রিবুর মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। কিন্তু পরমুহূর্তেই আজমত আলীর কথা শুনে মাথায় রক্ত উঠে গেল। ঘটক মহাশয় মুখ বাঁকিয়ে ঠাট্টার সুরে বলল, চরিত্রহীন মাইয়ারে নাকি পড়ালেখা করাইব। আরও কত কি যে হুনমু। মায়ের মতো নাগরের হাত ধইরা পালাইবনে। তহন কপাল চাপড়াইয়া কান্দেন। ভালোই ভালোই কইতাছি আমার কথা শুইনা আপদ বিদেয় করেন। তাতে আপনারই ভালো। ত্রিবু এবার আর সহ্য করতে পারল না। দ্রুত পায়ে বাড়ির ভেতর ঢুকে পড়ল। রান্নাঘর থেকে বটি নিয়ে ঘটকের দিকে এগিয়ে আসলো। বটি উঁচিয়ে রাগী গলায় বলল, কথায় কথায় চরিত্রহীন কি? আমাকে কি চরিত্রহীন মেয়েদের কোন কাজ করতে দেখছেন? আমার মা পালিয়ে গেছে বলে আমি যাব তা আপনাকে কে বলল? ভালো চাইলে এখনই বাড়ি থেকে দৌড়ান। আমাদের বাড়ির উঠোনে যেন আপনাকে পা মারাতে না দেখি। যদি ফের কখনো এই বাড়িতে এসেছেন তাহলে এই বটি দিয়ে এক কোপে পা কেটে ফেলব। ত্রিবুকে দেখে আজমত আলী এভাবেই ভড়কে গেছেন। তার মধ্যে ওর এই রণমূর্তি দেখে তার হাত পা ঠকঠক করে কাঁপছে। ত্রিবু তো এমন মেয়ে না। হঠাৎ করে এরকম বদলে গেল কি করে? তাই তার মাথায় ঘুরছে। ত্রিবু আবারও বটি উঁচিয়ে কিছুটা এগিয়ে এসে বলল, কি হলো এখনো দাঁড়িয়ে আছেন কেন? এক কোপে কি ঘাড় থেকে মুন্ডুটা ফেলে দিব? আজমত আলী ঢোক গিলে ভয়ার্ত গলায় বলল, না না না, আমি যাইতাছি। তাহলে যাচ্ছেন না কেন? আজমত আলী লঙ্গি ধরে পরিমরি করে ছুট লাগালো। আজ ত্রিবুর যে রূপ দেখেছে তাতে সে জীবনেও এই বাড়ির উঠোনও পা রাখবে না। জোবেদা খাতুন অবাক চোখে ত্রিবুর দিকে তাকিয়ে আছে। এ কোন ত্রিবুর দেখা পেলেন তিনি? তার নাতনি তো এমন ছিল না। হুট করে এত প্রতিবাদী হয়ে গেল। চোখ দুটো গোল করে নাতনির দিকে তাকিয়ে রইল। ত্রিবুর এই রূপটা তার ঠিক হজম হচ্ছে না। নদীর পাড়ে দাঁড়িয়ে আছে ত্রিবু ও মারিয়া। দুজনের দৃষ্টি সামনের আকাশের দিকে।
নদীর ওপর দিয়ে দুটো গাংচিল পাখা মেলে সুদূর আকাশে মিলে গেল। একটা পানকৌড়ি কিছু সময় পরপর নদীর পানিতে ডুব দিয়ে আবার মাথা উঁচু করে ঝাড়া মারছে। একটা জেলে নৌকা দূর থেকে এসে ওপারে থামল। দুজনের মাঝে পিনপিনে নীরবতা বিরাজ করছে। মারিয়া গলা খাঁকরি দিয়ে প্রথম কথা বলল, অনেকদিন ধরে ইচ্ছে ছিল তোমার সাথে দেখা করার। ভাবলাম এখান থেকে যখন চলে যাব তোমার সাথে দেখা করে যাই, নয়তো আমার মনটা মানবে না। ত্রিবু শান্তপর্ণে চোখ উঠিয়ে মারিয়ার মুখের দিকে তাকালো। তার চোখে স্পষ্ট প্রশ্ন দেখা যাচ্ছে। তা দেখে মারিয়া হালকা শব্দ করে হেসে উঠল। কণ্ঠ নিচু করে বলল, কেন তোমার সাথে দেখা করার ইচ্ছা আমার তাই তো ভাবছ? ত্রিবু উপরনীচ মাথা নাড়াল। সে আসলেই অবাক হচ্ছে। পরন্তু বিকেলের রোদের আলো মারিয়ার মুখে পড়ছে। সেদিকে তাকিয়ে মারিয়া হাত দিয়ে রোদ আড়াল করে কিছুটা পিছিয়ে দাঁড়ালো। এদিক সেদিকে তাকিয়ে নদীর পাড়ের সবুজ ঘাসের ওপর গিয়ে বসল। পাশে হাত দিয়ে দেখিয়ে ত্রিবুকে বলল, আমার পাশে বসো ত্রিবু, তোমায় সব খুলে বলছি আমি। ত্রিবু মারিয়ার পাশে বসল। ত্রিবু বুঝে উঠতে পারছে না মেয়েটা তার সাথে কেন কথা বলতে চায়। তার সাথে কখনো কথা হয়নি তার। হঠাৎ করে কি এমন হলো যাতে মারিয়া নিজে তার সাথে কথা বলতে চলে এসেছে। টিউশনি থেকে ফেরার সময় মারিয়ার সাথে রাস্তায় দেখা। ওকে দেখেই বলল, তোমার সাথে আমার কথা আছে ত্রিবু, চলো নদীর পাড়ের দিকে যাই। ত্রিবু অমত করেনি, কিন্তু খুঁজে পাচ্ছে না কি কথা হতে পারে। মারিয়া সামনের দিকে দৃষ্টি দিয়ে বলল, হিমেল যে আমায় এসিড মেরেছে তা তো তুমি জানো তাই না ত্রিবু? ত্রিবু এতক্ষণ পর মুখ খুলল, হ্যাঁ, পাশের বাড়ির এক চাচির থেকে জেনেছি। 2 সপ্তাহ পর আমার বিয়ে, আমার ভালোবাসার মানুষের সাথে। জানো সে আমায় সত্যি অনেক ভালোবাসে, নয়তো একটা এসিডদগ্ধ মেয়েকে সে কেন বিয়ে করতে রাজি হবে বলো তো? অভিনন্দন আপু, সত্যি সবার জীবনে এমন ভালোবাসার মানুষ থাকে না। দোয়া করি আপনি ও ভাইয়া যেন সুখে থাকতে পারেন। আমি তোমার সমবয়সী হব, তাই দয়া করে আপু বলো না। তুমি করে সম্বোধন করলে খুশি হব। আচ্ছা, মারিয়া একটু থেমে ফের বলল, বিয়েটা ঢাকায় হবে। হিমেল যাতে বিয়েতে কোন সমস্যা করতে না পারে তার জন্য এই ব্যবস্থা। ঘরোয়াভাবেই বিয়ের আয়োজন করা হচ্ছে। বিয়ের পর ঢাকায় থাকা হবে। খুব বেশি প্রয়োজন ছাড়া গ্রামে আসা হবে না। এই ধরো 2-4 বছর পর একবার আসব। শ্বশুরবাড়ি সবাইকে নিয়ে ঢাকায় চলে যাব। আম্মু আব্বুও এদিকের একটা ব্যবস্থা করে ঢাকায় বাসা নিবে। তোমার সাথে দেখা নাও হতে পারে, তাই তোমার সাথে কথা বলতে চলে এলাম। কিন্তু কেন? তুমি আর আমি তো হিমেলের কারণে আজ এই অবস্থায়। দুজনের সূত্র কিন্তু একজন। আমরা দুজনেই ওর হয়রানির শিকার হয়েছি। তাছাড়া তুমি না থাকলে আমি বিয়েটা ভাঙতে পারতাম না। ত্রিবু অবাক হয়ে বলল, আমি তো কিছু করিনি। তোমার সাথে হিমেল যে কথাগুলো বলেছিল তা আমি আড়াল থেকে শুনে নিয়েছিলাম। তাই তো বিয়েটা ভাঙতে পেরেছি। তার জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। মারিয়া ভ্রজোড়া কুঁচকে জিজ্ঞেস করল, আমাকে ধন্যবাদ কেন? ত্রিবু মারিয়ার চোখে চোখ রেখে বলল, তুমি না থাকলে আমি ওর আসল রূপটা দেখতে পারতাম না, কিংবা এতটা বদলাতে পারতাম না। আর ছেলেটার কথা মনে আসতেই ত্রিবু চুপ হয়ে গেল। পুরো কথা শেষ করল না। মারিয়া বিস্ময় মিশ্রিত চোখে ত্রিবুর দিকে তাকিয়ে আন্দাজ করার চেষ্টা করল সে কি বলতে গিয়ে থেমে গেল। গম্ভীর কণ্ঠে বলল, আর কি? ত্রিবু দম ছেড়ে বলল, কিছু না। হিমেলকে কোন কঠিন শাস্তি দিতে পারতাম তাহলে মনটা শান্ত হতো। কিন্তু আমি আর কোন ঝামেলা করতে চাইছি না। সামনে বিয়ে যদি কোন ক্ষতি হয় সেই ভয়। চিন্তা করো না, উপরে আল্লাহ আছে, তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সে নিশ্চয়ই ওর জন্য কঠিন শাস্তি লিখে রেখেছে। তাই যেন হয়। আচ্ছা, চলো আজ উঠি। তোমার সাথে কথা বলে ভালো লাগলো। আমারও। দোয়া করি তোমার জীবনেও যেন একজন সত্যিকারের প্রেমিক পুরুষের আগমন ঘটে। ত্রিবু স্মিত হাসল। তার বলতে ইচ্ছে করছিল, দোয়া করো মারিয়া, আমি যাতে সেই মানুষটাকে নিজের করে পাই, যে আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। কিন্তু মুখে তা বলতে পারল না। মনের কথা মনে রয়ে গেল। সত্যি যদি ছেলেটা মৃত হয় তাই। দুজনে চুপচাপ বাসার পথ ধরল। বাকি পথে তাদের আর কোন কথা হয়নি। ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা, ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা, ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা। রাতে আদনান এক গ্লাস পানি নিয়ে প্লেটে খাবার বেড়ে নিল। ধীর পায়ে মায়ের রুমে চলে এলো। আসমা বেগম উল্টো মুখ করে শুয়ে আছে। গায়ে তার পাতলা কাঁথা জোড়ানো। মায়ের পাশে এসে দাঁড়ালো আদনান। তার বাবা দোকান থেকে এখনো আসেনি। ছোট বোন আদিবা পাশের রুমে বসে পড়ছে। সে মায়ের শিউরের পাশে দাঁড়িয়ে মৃদুস্বরে ডাকল, মা উঠো, খাবার খেয়ে নাও। অপর পাশ থেকে আসমা বেগমের কোন সাড়াশব্দ এলো না। তার শরীরটা মৃদুমন্দে কেঁপে উঠছে।
আদনান বুঝতে পারল তার মা নীরবে কাঁদছে। মায়ের কান্না কোন সন্তান সহ্য করতে পারে না। আদনানের মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। গত কয়েকদিনে তার মায়ের শরীরে কি অবস্থা। হাসি খুশি মানুষটা আচমকা চুপ হয়ে গেল। সারাক্ষণ আঁচলে মুখ গুজে কান্না করে। আদনানের চোখ দুটো পানিতে চিকচিক করে উঠল। উপরের ফ্যানের দিকে তাকিয়ে চোখের পানি আটকানোর চেষ্টা করল। কাপা কাপা গলায় বলল, মা উঠো, খেয়ে নাও, না খেলে তো শরীর খারাপ করবে, আরও অসুস্থ হয়ে যাবে। আসমা বেগম এবারও ছেলের দিকে তাকালেন না। চোখ দিয়ে অনর্বত পানি পড়ে বালিশ ভিজে যাচ্ছে। তাতেও তার কোন ভ্রুক্ষেপ নেই। আদনান হাতের গ্লাস, প্লেট খাটের একপাশে রাখল। মায়ের মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলল, তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। তুমি যদি চাও তোমার ছেলে না খেয়ে সারারাত থাকুক, তাহলে তোমাকে খেতে হবে না। কথাটা জাদুর মতো কাজ করল। আসমা বেগম আঁচলের কোণা দিয়ে চোখ মুছে উঠে বসলেন। নাক টেনে নিচুস্বরে বলল, পারিস তো এসবি করতে, এছাড়া আর কোন কাজ নেই। তোরা না খেয়ে থাকলে আমার সারারাত ঘুম হবে না, সেই কথা জেনে ব্ল্যাকমেইল করিস। আদনান গাল ফুলিয়ে বলল, তুমি না খেলে বুঝি আমার ভালো লাগবে? নাও এখন চুপ করে বসো, আমি খাইয়ে দেই। আসমা বেগম ঘোর আপত্তির সুরে বলল, আমি হাত দিয়ে খেতে পারবো। আদনান শাসন মিশ্রিত কণ্ঠে বলল, কোন দরকার নেই, আমি জানি তো হাত দিয়ে খেলে তুমি কতটুকু খাবে। প্লেটের অর্ধেক খাবারও শেষ হবে না। আমি চিনি তো তোমায়। ছেলের শাসনের গলা শুনে আসমা বেগম ফিক করে হেসে উঠলেন। আদনানের মনের মেঘ কেটে গিয়ে এক চিলতে রোদ উকি দিল। তার মা যে হাসছে, মাকে হাসতে দেখলে এমনি এমনি মনটা ভালো হয়ে যায়। মায়ের মন খারাপ, মন ভালোর সাথে সন্তানের মনেরও প্রভাব পড়ে। আদনান হাত ধুয়ে তার মাকে খাইয়ে দিতে লাগল। এক লোকমা খাবার তুলে দিতেই আসমা বেগমের গাল বেয়ে 2 ফোঁটা চোখের পানি ঝরে পড়ল। আদনান বিষণ্ণ গলায় বলল, মা কান্না করো না প্লিজ। তোমার চোখের পানি আমার মনটাকে দুমড়ে মুচড়ে দেয়। ভীষণ খারাপ লাগা কাজ করে। আল্লাহ কেন এমন করল? আমার আরেক কলিজাকে আমার থেকে ছিনিয়ে নিল। আমার কোল খালি করে দিল। আসমা বেগম হু হু করে কেঁদে উঠল। আদনান বিষণ্ণ মনে প্লেটের দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। জীবনের মোড়টা হুট করে ঘুরে গেল। নিজেকে কিছুটা শক্ত করে বাম হাত দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, বেশি বেশি করে দোয়া করো। নিশ্চয়ই আল্লাহ পরম করুণাময় ও অসীম দয়ালু। এখন দোয়া ছাড়া আর কিছু করার নেই। তোকে দেখলেই তো বুকটা ফেটে যায় বাবা। একসাথে দুজনকে আর কখনো। পুরো কথা শেষ না করে বালিশে হেলান দিয়ে আঁচলে মুখ ঢাকলেন তিনি। আদনান মাকে শান্ত করতে বলল, তুমি যে দিনরাত কান্না করো এটা কি ঠিক বলো? এতে তুমি অসুস্থ হয়ে যাবে। তখন আমার, বাবার, আদিবার কি হবে বলো তো? আসমা বেগম জড়ানো গলায় বলল, তোদের জন্য তো বুকে পাথর বেঁধে বেঁচে আছি বাবা, নয়তো কবেই। আদনান তার মায়ের ঠোঁটে আঙুল রেখে চুপ করিয়ে দিল। ধরা গলায় বলল, খবরদার মৃত্যুর কথা মুখেও আনবে না। একজনকে হারিয়ে কোনোরকম বেঁচে আছি। তোমাকে ছাড়া আমরা নিঃস্ব, তাই এসব কথা বলো না। আসমা বেগম কোন কথা বলল না। চুপচাপ খাবার খেতে লাগল। আদনান জোর করে সবটুকু খাবার খাইয়ে দিল। মাকে মুখ মুছিয়ে দিয়ে, পানি খাইয়ে উঠে গেল। বোনের রুমের সামনে এসে ডাকল, আদিবা। আদিবার সামনে পরীক্ষা, তাই না চাইতেও তাকে বইয়ে মুখ গুজে রাখতে হয়। বইয়ের পৃষ্ঠা থেকে চোখ তুলে ভাইয়ার দিকে তাকিয়ে উত্তর দিল, জি ভাইয়া, মায়ের ঔষধগুলো একটু খাইয়ে দিয়ে আসিস তো। আচ্ছা, এখনই যাব? না, আধা ঘন্টা পর। তুমি কোথায় যাবা? বাবাকে নিয়ে আসি। অনেক রাত হলো, এখনো আসছে না। ভেতর থেকে দরজা ভালো করে লাগিয়ে দিস। কেউ এলে খুলবি না, আর মায়ের খেয়াল রাখিস। জলদি চলে এসো। আদনান ঘর থেকে বের হয়ে গেল। ভাইয়ের যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আদিবা। চোখটা ঝাপসা হয়ে এলো। চোখ মুছে যতক্ষণ অবধি ঘন কালো আধারে তার ভাইয়ের অবয়বটা মিলিয়ে না গেল ততক্ষণ তাকিয়ে রইল। অন্ধকারে মিলিয়ে যেতেই দরজা আটকে বই নিয়ে মায়ের রুমে চলে গেল। ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা, ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা, ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা। শরীরে থাকা বৃষ্টির ছিটেফোঁটা পানি ঝাড়তে ঝাড়তে হাইস্কুলের সামনে স্টেশনারি দোকানের সামনে এসে দাঁড়ালো ত্রিবু। হুট করে বড় বড় ফোঁটায় বৃষ্টি আরম্ভ হয়ে গেল। একটু আগেও আকাশ কি পরিষ্কার ছিল। এর এখনই বৃষ্টি। একেবার হঠাৎ বৃষ্টি যাকে বলে। আশেপাশে কোন মানুষ নেই। রাস্তা দিয়ে একটা দুটা রিকশা দ্রুত গতিতে চলে যাচ্ছে তাদের গন্তব্যে। কলেজ থেকে হেঁটে ফিরছিল ত্রিবু। সে সাধারণত বাড়ির ভেতর দিয়ে একটা কাঁচা রাস্তা দিয়ে সবসময় চলাচল করে। আজ কি মনে করে বড় রাস্তা দিয়ে এলো কে জানে। কারণটা নিজেই খুঁজে পেল না। হঠাৎ হাসির শব্দ পেয়ে চমকে উঠল।
পেছনে ঘুরে দোকানের ভেতরে একটা ছেলেকে দেখতে পেল। নিচু হয়ে মোবাইলে কিছু একটা দেখছে, যার দরুন তার মুখ বোঝা যাচ্ছে না। ছেলেটা মাঝে মাঝে মৃদু শব্দ করে হেসে উঠছে। সেই হাসির শব্দ ত্রিবুর কানে বাজছে। ত্রিবু নিজেকে কিছুটা গুটিয়ে নিল। একা একটা মেয়ে বৃষ্টিতে এক ছেলের সাথে দোকানে। এমনটাও তো হতে পারে ছেলেটা তাকে একা পেয়ে কোন খারাপ মতলব এঁটে ফেলল। তখন কি হবে? এদিকে বৃষ্টি কমার নামও নিচ্ছে না, বরং বেড়ে যাচ্ছে। মিস ত্রিবু, পরিচিত কণ্ঠ পেয়ে ত্রিবু চমকে এদিক সেদিকে তাকিয়ে কণ্ঠের মালিককে খুঁজতে লাগল। এটা তো হঠাৎ বৃষ্টিতে দেখা হওয়ার ছেলের কণ্ঠ। কিন্তু বসে থাকা সেই ছেলেটা ছাড়া আর কাউকে পেল না। তারা দুজন ছাড়া আর কেউ নেই এখানে। তাহলে সেই ছেলের কণ্ঠ কি করে পেল? হ্যালুসিয়েশন ভেবে ত্রিবু বিষয়টাকে মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করল। বিড়বিড় করে আপনমনে নিজেকে নিজে বকতে বকতে বলল, সারাদিন, সারা রাত ওই ছেলের কথা চিন্তা করতে তোর মাথা গেছে ত্রিবু। এখন তুই আশেপাশে ওর গলার স্বরও শুনতে পাস, যে তোকে নাম ধরে ডাকে। তুই আসলেই পাগল হয়ে গেছিস। নিজে নিজে কথা বলে হেসে উঠল। তখন আবারও সেই কণ্ঠস্বর বলে উঠল, একা একা কি বলছেন মিস ত্রিবু? মানুষ পাগল বলবে তো। ত্রিবুর চোখ দুটো কোটর থেকে বের হয়ে যাওয়ার উপক্রম। এক আঙুল কানের ভেতর দিয়ে কিছু সময় ঝাঁকিয়ে বোঝার চেষ্টা করল সে কি ভুল শুনেছে কিনা। অপর পাশ থেকে মিহি হাসির ঝংকার এলো। ত্রিবু ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কে কে কথা বলছেন? আমাকে চিনেন না? প্লিজ সামনে আসুন। আমি তো আপনার সামনে আছি। কোথায়? আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন? চোখের বরাবর তাকান, তাহলেই দেখতে পাবেন। ত্রিবু ভয়ে ভয়ে আশেপাশে তাকিয়ে কাউকে দেখল না। দোকানের ভেতরে বসে থাকা ছেলেটাও নেই। এর মধ্যে ছেলেটা গেল কোথায়? হঠাৎ কেউ তার কানের সামনে ভাউ বলে উঠতেই ত্রিবু ভয় পেয়ে ব্যাঙের মতো দুটো লাফ দিয়ে সরে গেল। আবারও হাসির শব্দ। ত্রিবু বুকে থুথু দিয়ে পেছনে তাকিয়ে জোরে চিৎকার করে উঠল, ভূত! তার মাথা চক্কর মেরে উঠল। কাকে দেখছে সে? এটা কি করে সম্ভব? মৃত মানুষ তার সামনে। হঠাৎ বৃষ্টিতে দেখা হওয়া সেই ছেলেটা যে তার সামনে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। সে এক্ষণ দোকানের ভেতরে টুলে বসে মোবাইল দেখে হাসছিল। তার মুখ না দেখায় সে চিনতে পারেনি। এখনো ছেলেটার চোখে, মুখে মিষ্টি হাসি। ত্রিবুর মনে হচ্ছে সে অজ্ঞান হয়ে যাবে। কপাল ধরে মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার আগেই অপর ব্যক্তিটা তাকে ধরে ফেলল। ত্রিবু কিছুটা ব্যালেন্স রেখে তার থেকে ছিটকে দূরে সরে গেল। ভয়ার্ত গলায় বলল, আপনি? জি আমি। আপনি সে না, যার সাথে আমার হঠাৎ বৃষ্টিতে দেখা হয়েছে? জি আমি সেই। আপনি বেঁচে আছেন? আমি আবার মরলাম কবে? তাহলে নিউজপেপার যে আমি দেখলাম। ব্যাপারটা বুঝতে পেরে ছেলেটা একগালে হাসল। তবে ত্রিবুর কাছে সেটা কষ্ট লুকানোর হাসি মনে হলো। ত্রিবু কাপা কাপা গলায় বলল, আপনি ভূত তাই না? পৃথিবীতে ভূত বলতে কিছু নেই। আমিও জানি, কিন্তু সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। তাহলে পেপারে যার মৃত্যুর সংবাদ দিয়েছে সে কে? আমি আদনান। যে মারা গেছে সে আমার যমজ ভাই আফনান। ত্রিবু চোখ দুটো কপালে তুলে আদনানের দিকে তাকিয়ে রইল। এতদিন সে কত আজগুবি চিন্তা করেছে, কিন্তু কখনো এই বিষয়টা মাথায় আনেনি। ত্রিবু কিছু সময় মুখটা কুচিমুচো করে বলল, আমি আপনাকে ভূত ভেবে নিয়েছিলাম। আদনান স্মিত হাসল। কোন উত্তর দিল না। প্যান্টের পকেটে দুই হাত ঢুকিয়ে ত্রিবুর পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখায় মনোযোগ দিল। বৃষ্টির দিকে তাকিয়ে বলল, আজও কিন্তু হঠাৎ বৃষ্টিতে দেখা হয়ে গেল। হ্যাঁ, বিষয়টা খুব অদ্ভুত তাই না? প্রশ্নসূচক বাক্য নিক্ষেপ করে আদনানের মুখের দিকে তাকালো ত্রিবু। আদনান একবার ওর দিকে তাকিয়ে ছোট করে উত্তর দিল, হুম। আচ্ছা, আপনি আমার নাম জানলেন কি করে? আপনার কলেজে খোঁজ করে। ত্রিবু বিস্মিত গলায় বলল, আপনি কলেজে আমার খোঁজও করেছেন? জি। কেন? প্রয়োজন আছে বলেই করেছি। কি প্রয়োজন? সময় হলে বলবো। আদনান উত্তর না দেওয়ায় ত্রিবু কিছুটা মনক্ষুণ্ণ হল। মুখ বাঁকিয়ে মনে মনে বলল, বললে কি হতো? আমি কি কারো কাছে বলে দিতাম কৃত্রিম হাসির মুখ। কিন্তু মুখে চুপ। তবে ত্রিবুর মনটা খুশিতে বাগডুম বাগডুম করছে। ছেলেটা যে বেঁচে আছে তাও বা কম কিসের। হঠাৎ আরেকটা কথা মনে আসতেই সে দ্রুত আদনানকে প্রশ্ন করল, আপনি আমাদের বাসার রাস্তা থেকে হুট করে হাওয়া হয়ে যেতেন কিভাবে? আদনান এক ভ্রু উঁচু করে ত্রিবুর দিকে তাকালো। ত্রিবু ওকে তাকাতে দেখে চোখ নামিয়ে ফেলল। আদনান মুচকি হেসে বলল, আপনি হয়তো ভুলে গেছেন ম্যাডাম, আপনাদের বাসার রাস্তার মাঝে একটা সরু গলি আছে, যেটা দিয়ে আমাদের গ্রামে আসা যায়। ওই গলিতে ঢুকলে আপনাদের রাস্তা থেকে কিছু দেখা যায় না। তাহলে আমাকে কি করে দেখবেন বলুন তো? ত্রিবুর টনক নড়ল। আদনানের টেনশনে সে তো বলেই গিয়েছিল সরু গলির কথাটা।
এতটা ভাবনায় বিভোর ছিল যে এই গলির কথা মাথা থেকে চলে গিয়েছে। ত্রিবু থেমে আদনানের সাথে বৃষ্টি দেখায় মন দিল। আদনান চোখ না সরিয়ে কিছু সময় পর বিষণ্ণ কণ্ঠে বলল, আমিও আফনান মাত্র 3 মিনিটের ছোট বড়। আমি বড় ও ছোট। ও ভীষণ দুষ্ট প্রকৃতির ছিল। সব সময় দুষ্টামি করে আমাকে ফাঁসিয়ে দিত। ওর বহুদিনের শখ ছিল একটা বাইকের। কিন্তু বাবা রাজি হচ্ছিল না। যদি কোন দুর্ঘটনা ঘটে তাই। মা ও আমি বাবাকে রাজি করিয়ে ওকে একটা বাইক কিনে দিয়েছিলাম। সেদিন আফনানের খুশি দেখে কে মাকে প্রথম বাইকে চড়িয়ে বড় বাজার থেকে ঘুরিয়ে এনেছিল। কিন্তু কে জানতো বাবার কথায় ঠিক হয়ে যাবে। বন্ধুদের সাথে বাইকে করে কলেজ যাচ্ছিল। ফাঁকা রাস্তা পেয়ে বাজি ধরেছিল কার আগে কে যেতে পারে। রাস্তার বাঁক নিতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। সাথে সাথে স্পট ডেথ। আদনান চোখের কোণে জমানো জল মুছল। ত্রিবুর খারাপ লাগছে। যে ছেলেটা কথায় কথায় হাসত তার বুকের ভেতরে ভাই হারানো পাহাড় পরিমাণ কষ্ট জমে আছে। অথচ সে তা টের পায়নি। আদনান গলার স্বর বদলে বলল, হাঁটতে হাঁটতে সেদিন অনেক দূরে চলে গিয়েছিলাম। ভীষণ একা একা লাগছিল। নিজেকে একটু সময় দিচ্ছিলাম। ছাতা হাতে পুরনো বাস স্টপেজ দাঁড়াতেই দেখতে পেলাম তুমি ছুটে বিশাল ব্রিজের দিকে ছুটছ। তারপরের ঘটনা তো তুমি জানোই। আদনান কথাটা শেষ করে জিহ্বায় কামড় দিয়ে অপরাধী ভঙ্গিতে বলল, সরি সরি আপনাকে তুমি করে বলে ফেললাম। না কোন সমস্যা নেই। তুমি করে বলতে পারেন। অনুমতি যখন দিয়েছ তাহলে এখন তুমি করেই বলবো। ওকে। দেখো আল্লাহর কি লীলা খেলা। তোমার সাথে 3 দিন দেখা হলো। আর 3 দিন হঠাৎ বৃষ্টি। এটা আমার কাছেও অবাক করার বিষয়। ত্রিবু বৃষ্টির ফোঁটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আদনানের সাথে থাকতে তার ভীষণ ভালো লাগছে। ইচ্ছে করছে সময়টাকে এখানেই থমকে দিতে। আদনানের মনে অনেকক্ষণ ধরে একটা কথা ঘুরপাক খাচ্ছে। কিন্তু কিভাবে বলবে তা বুঝে উঠতে পারছে না। মাথা চুলকে বোকা ফেস করে বলে ফেলল, তোমার মোবাইল নাম্বারটা কি দিবে? ত্রিবু চোখ বড় করে আদনানের দিকে তাকালো। এতে আদনান কিছুটা নার্ভাস হয়ে গেল। তার চোখ দুটো ছটফট করছে। তাকে এমন করতে দেখে ত্রিবু ফিক করে হেসে উঠল। তারপর ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, কেন? আদনান ফতাফত উত্তর দিল, আম্মুকে বলতাম তার ছেলের বউ খুঁজে পেয়েছি। তারপর কল দিয়ে আম্মুর হাতে ধরিয়ে দিয়ে বলবো, নাও, ছেলের বউয়ের সাথে কথা বলো। ত্রিবু অবিশ্বাস্য চোখে আদনানের দিকে তাকালো। আদনান ভুবন ভুলানো এক হাসি দিল। ত্রিবু এদিক সেদিকে তাকিয়ে ছটফট করতে লাগল। তার ভেতরে তোলপাড় চলছে। আদনান নিষ্পলক চোখে ত্রিবুর দিকে তাকিয়ে আছে। ত্রিবুর সাধ্যি নেই সেই চোখের দিকে তাকানোর। তাহলে সে যে স্ট্রোক করবে। একবার বলতে ইচ্ছে হলো, এই যে মিস্টার আদনান চোখটা নামান। আমি পাগল হলে কিন্তু তার দায় আপনার। কিন্তু কথাগুলো গলায় আটকে রইল। ঠোঁটে আর এলো না। ত্রিবুর মনটা এখন পালাই পালাই করছে। মন চাইছে এক দৌড়ে এখান থেকে পালাতে। বাইরে তাকিয়ে দেখল ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে ভিজবে না, তাই দিল এক দৌড়। আদনানের বিষয়টা বুঝতে একটু দেরি হলো। যখন বুঝল তখন চেঁচিয়ে বলল, মোবাইল নাম্বার না দিলে সমস্যা নেই। আমি খুব শীঘ্রই আমার পরিবার নিয়ে তোমাদের বাসায় আসছি। আদনানের কথা শুনে ত্রিবু একবার ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকালো। আদনান সেই সুযোগে একটা চোখ মেরে দিল। ত্রিবু চোখ পাকিয়ে ফের ছুটল। তার এখন তাতাথই করে নাচতে ইচ্ছে করছে। কিছু দূর যাওয়ার পর 2 হাত মেলে আকাশের দিকে তাকিয়ে কয়েকবার গোল গোল করে ঘুরল। তারপর খুশিমনে লাফাতে লাফাতে বাড়ির পথ ধরল। ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা, ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা, ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা। দিন কাটে, মাস কাটে, এমন করে কয়েক বছরও কেটে যায়। কত কিছু বদলে গেছে। ত্রিবু এখন তার জেলার ম্যাজিস্ট্রেট। যার পুরো অবদান আদনানের। প্রতিটা সফল পুরুষের পিছনে একজন নারীর অবদান থাকে। কিন্তু ত্রিবুর সাফল্যের পেছনে রয়েছে আদনানের হাত। আজ তাকে কেউ গায়ের রং নিয়ে কথা শোনায় না, মায়ের চরিত্রহীন অপবাদ দেয় না। বরং সম্মানের সাথে তাকে ম্যাডাম বলে সম্বোধন করে। গ্রামে তার অনেক সম্মান। যারা তাকে নিচু নজরে দেখত তারা এখন তাকে সমীহা করে চলে। ত্রিবু অন্যায়ের প্রতিবাদ করতে আপোস করে না। এখন সে একজন প্রতিবাদী মেয়ে। তার সাথে যারা খারাপ ব্যবহার করেছে তারা কিন্তু ভালো নেই। বছরখানিক আগে হিমেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই অ্যাক্সিডেন্টে হিমেলের শরীর পুড়ে গেছে। সাথে এক হাত, পা প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে। কণ্ঠনালীতে সমস্যা হওয়ার কারণে কথা বলতে পারে না, মুখ বেঁকে গেছে, ঠিকমতো খেতে পারে না। সে এখন পুরো অচল। তার বাবা খালেক ব্যাপারী ছেলের চিন্তায় চিন্তায় 2 বার স্ট্রোক করেছে। এত সম্পদ জমিয়ে কি লাভ হলো তার? যেই ছেলের জন্য সে এত কিছু করেছে সেই ছেলে পুরো অচল। কথা বলতে পারে না, হাঁটতে পারে না। বেঁচে থাকা না থাকা সমান।
ছেলের চিকিৎসার খরচ দিতে দিতে সর্বস্ব হারিয়ে কাঙাল জীবন যাপন করছে। হামিদা বেগমও ভালো নেই। অসাবধানতা বশত কলার খোসায় পা পিছলে পড়ে কোমরের হাড্ডি ভেঙে গেছে। হুইল চেয়ারে চলাচল করতে হয়। ছেলের বউরা ঠিকমতো খেতে দেয় না, যত্ন নেয় না। যেই ব্রিটিশ মহিলার ভয়ে গ্রামের সবাই কাঁপত, তাকে এখন ঘরের এক কোনায় পড়ে মৃত্যুর প্রহর গুনতে হয়। ভালো থাকতে তো ছেলের বউদের কম জ্বালায়নি। তার উসুল বউরা তুলছে। শ্রাবণ, মারিয়া ভালো আছে। তাদের একটা মেয়ে হয়েছে। সুখের সংসার তাদের। ত্রিবু, আদনানের বিয়ে হয়েছে প্রায় 3 বছর হলো। ত্রিবু এখন 4 মাসের প্রেগন্যান্ট। আদনান একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বড় পোস্টে চাকরি করে। আদিবার বিয়ে দিয়েছে ভালো জায়গায়। আদনানের বাবা মা, আদনানকে নিয়ে ত্রিবুর একটা ছোট সংসার। ত্রিবুর দাদি মারা গেছে 1 বছর আগে। দাদি মারা যাওয়ার পর ত্রিবু অনেক ভেঙে পড়েছিল। আদনান ছায়ার মতো পাশে থেকে তার সবটা দিয়ে ত্রিবুকে সামলিয়েছে। আফিসের কাজ শেষ করে বাইরে আসতেই ঝুপঝাপ করে বৃষ্টি নেমে গেল। আজও হঠাৎ বৃষ্টি। শরৎকালে এমন বৃষ্টি অস্বাভাবিক কিছু নয়। বাংলাদেশে এখন সব ঋতুতে কম বেশি বৃষ্টির দেখা মিলে। ত্রিবুকে অফিসের বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে এক কর্মচারী এগিয়ে এসে বলল, ম্যাডাম, আমি পৌঁছে দিব? না লাগবে না, আমার স্বামী আসবে। আচ্ছা, সাবধানে যাবেন। জি নিশ্চয়ই। ত্রিবু সামনের এক বেঞ্চে বসে পড়ল। স্মৃতির পটে ভেসে উঠল কয়েক বছর আগের স্মৃতি। যেদিন আদনানের সাথে প্রথম দেখা হয়েছিল। তারপর একে একে কত দিন, মাস, বছর কেটে গেল। তবুও মনে হচ্ছে এই তো সেদিনের ঘটনা। বৃষ্টির বেগ কমে আসছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ত্রিবু কয়েকবার আদনানের নাম্বারে কল দিল। কিন্তু আদনান ধরল না। রিং হয়ে আপনা আপনি কেটে গেল। ত্রিবু আর কল দিল না। মোবাইলটা সাইড ব্যাগে রেখে গুটি গুটি পায়ে বাইরে এসে খুব সাবধানে দাঁড়ালো। চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ তুলে 2 হাত মেলে দাঁড়ালো। কিছু সময় পর হঠাৎ খেয়াল হলো তার শরীরে বৃষ্টির পানি পড়ছে না। চোখ খুলে তাকিয়ে দেখল বছর খানিক আগের মতো লাল টুকটুকে ছাতা নিয়ে প্রিয় মানুষটা দাঁড়িয়ে আছে। কিছুটা ধমকের সুরে বলল, তুমি বদলালে না ত্রিবু। এই অবস্থায় তুমি বাইরে দাঁড়িয়ে ভিজছ? পড়ে গেলে কি হবে বলো তো? একবার কি তা ভেবে দেখেছ? ত্রিবু মুচকি হাসল। তারপর এগিয়ে এসে আদনানের গলা 2 হাতে জড়িয়ে ধরে বলল, আমার কিচ্ছু হবে না, তুমি আছো তো। আরে করছোটা কি? কেউ দেখলে কি বলবে? কেউ দেখলে তো বলবে, তুমি, আমি ছাড়া এখানে কেউ নেই। বাসায় চলো, ঠান্ডা বাতাস বইছে। তোমার ঠান্ডা লাগবে। এখন অন্ততপক্ষে একটু বাচ্চামো কম করো। 2 দিন পর বাচ্চার মা হবে। কিন্তু এখনো নিজেই বাচ্চা। তুমি অসুস্থ হলে তো আমাদের অনাগত অতিথিও অসুস্থ হয়ে পড়বে। ওর কথাও তো তোমার ভাবতে হবে। ত্রিবু গলার থেকে হাত সরালো না। আরেকটু শক্ত করে ধরে কপালে কপাল ঠেকালো। বৃষ্টির দিন হওয়ায় আশেপাশে মানুষ নেই। একেবারে জনশূন্য বলা যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে ত্রিবু এমন করছে। আদনানের নাকের ডগায় হালকা করে ঘষা দিয়ে বলল, তোমার মনে আছে আদনান, আমাদের দেখাটা কিন্তু এই হঠাৎ বৃষ্টিতে হয়েছিল। তা কি আমি ভুলতে পারি বলো? সেদিন তোমার সাথে দেখা না হলে আমি এত গুণবতী একটা বউ পেতাম না। আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুকরিয়া তার জন্য। আমি তো সুন্দরী নই, তবু কেন এত ভালোবাসো? আমার চোখে তুমি বিশ্ব সুন্দরী। বিশ্বাস না হলে আমার চোখ দুটো তুমি লাগিয়ে দেখো। ত্রিবু খিলখিল করে হেসে উঠল। এই মানুষটার প্রেমে সে বারবার পড়ে। আদনান অনেক কেয়ারিং একজন ছেলে। ত্রিবুর যথেষ্ট যত্ন নেয়। এখন তো প্রেগন্যান্ট, তাই যত্ন আরও বেড়েছে। আদনান তাড়া দিয়ে বলল, এই যে মহাশয়া বাসায় চলেন। এক্ষণ বাইরে থাকলে আমাদের বেবি অসুস্থ হয়ে যাবে। ত্রিবু গাল ফুলিয়ে অভিমানী গলায় বলল, ইস, বাচ্চার জন্য দরদ দেখানো হচ্ছে। আর আমি বুঝি বানের জলে ভেসে আসছি। আদনান মুচকি হেসে ত্রিবুকে এক হাতে জড়িয়ে নিল। তারপর কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে নিচুস্বরে বলল, তুমি আমার ফুসফুস। আর সে হবে আমার নিঃশ্বাস। ফুসফুস ছাড়া কি নিঃশ্বাস নেওয়া যায় বলো? ত্রিবুর মুখটা খুশিতে চকচক করে উঠল। সে আসলেই ভাগ্যবতী, তাই তো আদনানকে পেয়েছে। যে তার সবটুকু দিয়ে ত্রিবুকে ভালোবাসে। ত্রিবু আদনানের এক বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখল। নিচের দিকে তাকিয়ে সাবধানে পা ফেলে ধীর গতিতে হাঁটতে লাগল। আদনান তার প্রাণপ্রিয় স্ত্রীকে এক হাতে জড়িয়ে আরেক হাতে ছাতা ধরে বাড়ির পথে রওনা দিল। লাল টুকটুকে ছাতার নিচে একজোড়া সুখী দম্পতি। দেখতে কি যে সুন্দর লাগছে, তা বলার মতো নয়। মনে হচ্ছে পৃথিবীর সব সুখ এসে তাদের কাছে ধরা দিয়েছে। এই রোমান্টিক ওয়েদারে অরিজিৎ সিং এর মোহাব্বত বারসা দে না তু, সাবান আয়া গানটা হলে মন্দ হতো না। পরিশিষ্ট নিজেকে নিয়ে কখনো হীনমন্যতায় ভুগবেন না। আপনার গায়ের রং,
চেহারার গঠন, এমনকি কোন অঙ্গপ্রত্যঙ্গ আপনি বানাননি। এটা আল্লাহর প্রদত্ত। আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না। তাই যা আছে তা নিয়ে খুশি থাকুন। মানুষের কথা এড়িয়ে যেতে শিখুন। ভালো কাজে উৎসাহ দেওয়ার মানুষ খুব কমই পাবেন। কিন্তু উৎসাহ দমনের মানুষের আকাল নেই। কঠিন সময়ে একাই সংগ্রাম করতে হয়। সবার জীবনে আদনান কিংবা শ্রাবণ আসে না। জীবন এক অদ্ভুত গোলকধাঁধা। যারা এই ধাঁধা মিলিয়ে নিতে পারে তাদের জন্য জীবন হয়ে যায় সহজ। খুব কম মানুষ এই ধাঁধা মেলাতে পারে। আর বেশিরভাগ মানুষ ধাঁধায় পেঁচিয়ে যায়, তাদের জন্য জীবনটা মোটেও সহজ হয় না। সোনার চামচ মুখে নিয়ে তো সবাই জন্মগ্রহণ করে না। তবে পরিশ্রম করলেই সফলতা মিলবে। যদি জীবনে হেরেও যান তাহলে ভেঙে পড়েন না। নিজেকে শক্ত করে এগিয়ে যান। জিত একদিন হবেই। আপনি হেরে গেলে হাতে গোনা কয়েকজন দেখবে, কিন্তু জিতে গেলে পুরো বিশ্ব দেখবে। আর আত্মবিশ্বাসী মানুষরা কখনো হারে না। সমাপ্ত।